রিয়াজ ভাই আপনি হচ্ছে গিয়াতে যান, ওই যে মেনুতে যান, মেনু মেনু, ওই যে কর্নারে কর্নারে, একদম কর্নারে, নিচে 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 নিচে, স্টার্ট বাটন, স্টার্ট বাটন, স্টার্ট বাটন নিচে, ওই উইন্ডোজের স্টার্ট বাটনটা আর কি, উইন্ডোজের উইন্ডোজের। আচ্ছা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ক্লিক জি। করেন। জি, এখানে আপনার একটু নিচে এসে দেখেন যে আপনার সার্চ করার কোনো ওয়ে নেই। নিচের দিকে আসেন, দেখেন যে উইন্ডোজ ডিফেন্ডার আছে কোথাও, এই যে উইন্ডোজ সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটিতে যান। জি, এখানে ক্লিক করেন, সিকিউরিটি অ্যাট এ গ্লেন্স, এখানে ক্লিক করেন তো, পাশে 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 ওই হোমটার মধ্যে ক্লিক করেন। জি, দেখেন কিছু আসে কিনা। কানিজ পারতেছি না। আপু আপনি আপনার স্পিকারটা অফ করেন। আচ্ছা এটা ক্লোজ করে দেন তো। আপনারটা কত ইউজ করতেছেন, উইন্ডোজ 10? জি স্যার, উইন্ডোজ 10। আচ্ছা এখানে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক, মেনুতে। হ্যাঁ ক্লিক করেন। তারপর হচ্ছে নিচে আসেন, সিকিউরিটিতে আসেন তো। কোথায় জানি আপনার সার্চ বাটন নামের একটা অপশন আছে। আচ্ছা উইন্ডোজ অ্যাক্সেসরিজের মধ্যে ক্লিক করেন তো একটু দেখে, না উইন্ডোজ সিস্টেমের মধ্যে ক্লিক করেন তো, নিচে নিচে। হ্যাঁ দেখেন তো উইন্ডোজ ডিফেন্ডার অ্যাক্টিভেশন টুলস কোথায়, সিকিউরিটির মধ্যে তো থাকার কথা, সিকিউরিটিটা আপনার সার্চ জানি কিভাবে করে ভুলে গেছি। আচ্ছা উইন্ডোজ অ্যাক্সেসরিজে জানতো, স্যার সেটিং এ যে সার্চ করা যায় না? সেটিংসে জানতো দেখি, না সেটিংসে তো অল অ্যাপস থাকে মনে হয়, এখানে তো পাবেন না। আচ্ছা এখানে দেখেন তো ফাইন্ড ইট। উইন্ডোজ স্যার এই যে মাইক্রোফোনের সাইডে স্যার তীর চিহ্নটা যেখানে উইন্ডোজ ডিফেন্ডারকে পাওয়া যাবে। আচ্ছা, এখানে সার্চ আছে স্যার। আচ্ছা ওই যে সার্চ। মাইক্রোফোনটা, হ্যাঁ এখানে একটু সার্চ মাইক্রোফোনটার করেন পাশে তো, সার্চ করেন চার তো ভাই, চার অপশন। ক্লিক করেন, ক্লিক করে উইন্ডোজ ডিফেন্ডার লিখেন, উইন্ডোজ ডিফেন্ডার, WINDOWS, উইন্ডোজ ডিফেন্ডার। ডিফেন্ডার এই যে ফায়ারওয়াল। সিকিউরিটি সেটিংস, হ্যাঁ ডিফেন্ডার না, উপরেরটা 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 সিকিউরিটি সেটিংস। জি, একটু ওয়েট করেন, নিচের দিকে আসেন তো, এটা একটু স্ক্রোল করেন তো, পেজটাকে স্ক্রোল করেন, আরেকটু স্ক্রোল করেন, ম্যানেজ অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, আরেকটু স্ক্রিন ইয়া করেন, আর নিচে যাচ্ছে না স্যার। আরেকটু উপরের দিকে। আচ্ছা এখানে উনি যেটা বললো যে এই যে মাইক্রোফোনটার পাশে দেখেন তো একটা আগে আছে, এটা দেখেন তো। তীর চিহ্ন আছে, অ্যারো আছে উপরের দিকে। ব্যাক করবো স্যার? না না এখানেই থাকেন, এই যে নিচে 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 দেখেন টাস্ক মাইক্রোফোনটার বার। যে সিম্বলটা আছে, নিচে 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 আপনার টাক্সট বারে নিচে, ডান পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে। হ্যাঁ এটা, হ্যাঁ এখানে ক্লিক করেন। কোথায় এখানে উইন্ডোজ ডিফেন্ডার কোথায়? উইন্ডোজ ডিফেন্ডার অ্যাক্টিভ করা নাই স্যার, এই জন্য এখানে আসতেছে না। আচ্ছা উইন্ডোজ আপনারা ডিফেন্ডার, মানে সেটিং এ যে সরাসরি উইন্ডোজ ডিফেন্ডার সার্চ দিলে চলে আসবে, এইখানে সিকিউরিটিতে না ঢুকে মানে সরাসরি মেইন সেটিং এর যে হোম পেজটা আছে ওইখানে। ওইখানে তো গেলাম, ওখানে ওইখানে গিয়ে উইন্ডোজ ডিফেন্ডার তো লিখলাম, আসলো না তো। দেন আচ্ছা, তো দেখি। উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল ছিল। না উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে একটা, ফায়ারওয়াল হচ্ছে একটা, বুঝছেন? উইন্ডোজ সিকিউরিটি সেটিংস, আচ্ছা ওই যে নেটওয়ার্ক প্রোটেকশন, এটা তো নেটওয়ার্ক প্রোটেকশন। আচ্ছা উইন্ডোজ সিকিউরিটিতে যান তো, উইন্ডোজ সিকিউরিটিতে নিচেরটা নিচেরটা, এটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি মনে হয়, WES, উইন্ডোজ সিকিউরিটি, ওই যে নিচেরটা নিচেরটা ক্লিক করেন তো। এখানে তো আসার কথা, এখানে হচ্ছে আপনার আসবে, কারণ কেন আসতেছে না, কী কারণে আসতেছে না সেটা বলতে পারি। এখানে উইন্ডোজ ডিফেন্ডারটা অ্যাক্টিভ থাকতে হবে, মানে ইনঅ্যাক্টিভ থাকতে হবে। সেটিংসে গিয়ে দেখেন তো উইন্ডোজ ডিফেন্ডারটা পান কিনা। ম্যানেজ প্রায়োরিটি, নিচে আসেন, নিচে 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 আরেকটু নিচে আসেন, না এখানে তো কোথাও নাই স্যার। আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশন গেলে হবে হয়তো। আচ্ছা আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনে গেলে জানতে দেখি, একটু দেখি সেটিংসে গিয়ে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনে জানতে দেখি। সেটিংসে যাবো স্যার আবার? হ্যাঁ জানতে একটু কষ্ট করে, ও ব্যাকে ক্লিক করেন, হ্যাঁ ব্যাকে ক্লিক করে আবার ব্যাকে ক্লিক করেন, বা এখান থেকে ক্লোজ করে যান। এই যে আমার যে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনুর পাশেই হচ্ছে টাইপ হিয়ার টু সার্চ একটা অপশন দেওয়া আছে। এখানে যদি আমি সার্চ করি, সাপোজ মনে করেন আমি এখানে সার্চ করলাম হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার, যদি আমি সার্চ করি,
এই যে উইন্ডোজ ডিফেন্ডার, জাস্ট আমি উইন্ডোজ সিকিউরিটি দেখেন, উইন্ডোজ সিকিউরিটির ভিতরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটির ভিতরে পাবেন আপনি। তা আপনার যে কোনো কারণে উইন্ডোজ সিকিউরিটিটা আসতেছে না, যার কারণে আপনার এটা লোড নিচ্ছে না। এই উইন্ডোজ সিকিউরিটির ভিতরেই হচ্ছে আপনার ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন কথাটা আছে। আমি এই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করব। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস যে অপশনটা আছে, এই ম্যানেজ সেটিংসে ক্লিক করব। ম্যানেজ সেটিংসে ক্লিক করে এই যে দেখেন সবগুলো অন করা আছে, আমি আমার সবগুলোকে অফ করে দেব। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন, এটা অফ হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আমার চারোটা আমাকে অফ করতে হবে। অফ করার পর যেহেতু আমার এখানে অ্যাক্টিভ করা আছে, অফ করার পর দেন হচ্ছে আমি আমার যেই সফটওয়্যারগুলো আছে, আমার যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোকে আমি আনজিপ করব। অর্থাৎ এখান থেকে আমার যে প্রবলেমটা ফেস করতেছি আমি আনজিপ করার জন্য যে প্রবলেমটা ফেস করতেছি, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট টু, এই 4 নাম্বারটা ইউজ করবেন অলওয়েজ। এই এক্সট্র্যাক্ট হেয়ার এক্সট্র্যাক্ট এগুলো ইউজ করবেন না, এটা ইউজ করবেন। এক্সট্র্যাক্ট টু অ্যাডোব ইলাস্ট্রেটর, যেটা নাম লেখা থাকবে ওইটাই। কেন ইউজ করব? এটা ইউজ করার একটা সুবিধা হচ্ছে, এটা ইউজ করলে যেই নাম আছে সেই নামেই এটা এই ফোল্ডারের মধ্যেই এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট অর্থ হচ্ছে আমি যে জিপ করছি সেই জিপটা ভেঙে আপনার নর্মাল ফোল্ডারে রূপান্তরিত করে দিবে। আর অ্যাজ এ সিকিউরিটি হিসেবে আমি একটা পাসওয়ার্ড দিছি, আর ওই পাসওয়ার্ডটা হচ্ছে 1234 1234 ইউজ করলে আপনি পাসওয়ার্ডটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি এই জিনিসটা আপনাদেরকে দিছি। এখানে দেখেন উইন্ডোজ আপনার ইলাস্ট্রেটরের সিসি 2017 একটা অপশন আছে। আমি যদি ডাবল ক্লিক করি, এই যে ক্র্যাকে যদি আমি এখন ক্লিক করি, খেয়াল করে দেখেন আমার ফাইলটা কিন্তু খেয়ে ফেলছে অলরেডি। এখানে কিন্তু আমার ফাইল নেই, কারণ বর্তমান এমন একটা অবস্থা করছে যে কোথাও থেকে যদি আপনি ফাইল রাখেন এবং উইন্ডোজ ডিফেন্ডার যদি অ্যাক্টিভ রাখেন, সাথে সাথে হচ্ছে এটাকে কি করে খেয়ে ফেলে। সো ক্র্যাক ভার্সনটা কোনোভাবেই আমি আপনি কাউকে দিতে পারতেছি না, শুধু আপনাদের না, কাউকে দিতে পারতেছি না। আমি একটা লিঙ্ক শেয়ার করছি চ্যাট বক্সের মধ্যে, এইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আমি যে কাজটা করব, ডাবল ক্লিক করব, এই যে অংশটা আছে সেটআপ, এই সেটআপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইউজ করব। অনেকে বলতেছেন যে আমার এখানে রান কথাটা আসতেছে না, অর্থাৎ রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কথাটা আসতেছে না। আমি যদি মানে রাইট ক্লিক করে হবে না, সরি লেফট ক্লিক করলে হবে না, আমার রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে দেন হচ্ছে এই অপশনটা আছে, এটা দিয়ে করলে কি হয়, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সে রান করে। আর আমি যখন রান করব অবশ্যই আমাকে যেটা করতে হবে, আমার নেট কানেকশনটা অফ রাখতে হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনি মানে আমি কতক্ষণ পর্যন্ত নেট কানেকশনটা অফ রাখবো? যতক্ষণ পর্যন্ত আপনার এটা ইনস্টল হবে, প্লাস হচ্ছে এটা ইনস্টল হয়ে শেষ হবে, দেন হচ্ছে এটা ওপেন হবে, নতুন করে ওপেন হবে, ওপেন হয়ে ফুললি ওপেন হওয়ার পর পর্যন্ত আপনি আপনার নেট কানেকশনটা অফ রাখবেন। এখন নেট কানেকশনটা অফ বলতে আপনি কি বুঝাচ্ছেন? নেট কানেকশনটা অফ বলতে আমি এখান থেকে যেটা করব, ডিসেবল করে নিতে পারি, অথবা আমি আমার নেট কানেকশনের যেই কেবলটা আছে সেটা প্লাগ আউট করে নিতে পারি, সেটা কোনো প্রবলেম না, যে কোনোভাবে আপনি এটা করলেই হলো। এরপর একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে কি আমি যখন করব আপনার ক্র্যাক যখন ইনস্টল করব তখন আমি কি নেট কানেকশন রাখতে পারবো? হ্যাঁ, আপনি ক্র্যাক ইনস্টল করার সময় রাখতে পারবেন। এক্ষেত্রে একটা কথা বলে নেই, ফার্স্ট যখন আমার এটা আসবে তখন, আচ্ছা এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু পরে একটা ভিডিও দিয়ে দিব। এটাকে যখন আমি ইনস্টল করলাম, ইনস্টল করার পর আমি 7 দিনের যে ট্রায়ালটা আছে সেই 7 দিনের ট্রায়ালটা হচ্ছে আমি ইউজ করব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা ইনস্টল করতে যাচ্ছি তখন সাইন ইন লেটার এই অপশনগুলো আসছে। আপনি যদি কোনো কারণে আপনার নেট কানেকশন অন রাখেন, সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, এক্ষেত্রে সাইন ইন যাবে, অর্থাৎ গুগল যে অ্যাডব যেই ইয়াটা আছে, অ্যাডব ক্লাউডের যেই আপনার ফরম্যাটটা আছে সেখানে সে সাইন ইন চাইবে। সেখানে সাইন ইন করলে আপনার যে প্রবলেমটা হবে, ওরা হচ্ছে পারচেস করতে বলবে। যেহেতু আমরা এটা ভার্সন ইউজ করতেছি, ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, সো দ্যাট ওরা হচ্ছে পারচেস করতে বলবে, ফুল পারচেস করতে বলবে। কোনোভাবে যদি আপনি ওটা একবার সাইন ইন করে ফেলেন, তাহলে কিন্তু লাইফ টাইম আপনি আর কখনোই অ্যাডোব ইলাস্ট্রেটর বা অন্য কিছু এগুলো করতে পারবেন, যদি আনটেল আপনি উইন্ডোজ সেট আপ না দেন। এই জন্য আমি কখনোই সাইন ইনে ক্লিক করব না, সাইন ইন লেটারে ক্লিক করব। সাইন ইন লেটারে ক্লিক করব, দেন হচ্ছে একটা হচ্ছে ইনস্টল আসবে, একটা হচ্ছে আপনার
ট্রাই আসবে, আমরা ট্রাইয়ের মধ্যে ক্লিক করব, ইনস্টলের মধ্যে ক্লিক করব না। আমি ওটার একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওই ভিডিও দেখে দেন হচ্ছে আপনি ইনস্টলটা করে নেবেন। আচ্ছা, আর 7 দিন পর্যন্ত হচ্ছে আমার ট্রায়াল ভার্সন চলবে। এই 7 দিনের ভিতরে আপনি যদি আপনার এটা নাই, যদিও খেয়ে ফেলছে আমার যতটুকু ধারণা, এই যে দেখেন এটা নষ্ট করে ফেলছে, বুঝতে পারছি, এটা নষ্ট করে ফেলে। তো আমি ট্রাই করছি আপনাদের দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে এটা ইউজ করা যাচ্ছে না, এটা দিলেই হয়ে যেত। সো আপনি যেটা করবেন, আমি যেই লিঙ্কটা দিছি সেখান থেকে আপনি কি করতে পারেন, সফটওয়্যারের ক্র্যাক ভার্সনটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে দেন হচ্ছে ইনস্টল করতে পারেন, দেন হচ্ছে ইনস্টল করতে পারেন। ইনস্টল করে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। আচ্ছা, তো আমি যেটা করব সেটা হচ্ছে 7 দিন ট্রায়ালের ভিতরে যে কোনো দিন, আপনি 6 দিনের দিনে তো করতে পারেন, ইচ্ছা করলে 7 দিনের দিনও করতে পারেন। অনেক সময় দেখা যায় কি 7 দিন ট্রায়াল হয়ে গেছে, আপ হয়ে গেছে। এখন 7 দিন ট্রায়াল আপ হয়ে গেছে, আপনার সফটওয়্যারটা যখন ওপেন করতেছেন তখন লেখা আসতেছে ইয়োর ট্রায়াল ইজ এক্সপায়ার্ড, এরকম লেখা আসতেছে। অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে আনইনস্টল করে ফেলি। আনইনস্টল করার দরকার নেই, জাস্ট হচ্ছে ক্র্যাকটাকে ইনস্টল করে নিলেই আপনার ওইটা আবার ওপেন হবে। তবে ইনস্টল করার পর একটা রিস্টার্ট দিতে হবে, দিলেই আপনি এই কাজটা করতে পারবেন। খুব সহজে আপনি সফটওয়্যারটা ইনস্টল করে কাজ করতে পারবেন, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কথা যেটা আছে সেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপু আছেন? আজকের জন্য সরি। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের অনেকের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার আনইনস্টল করি, আমি আবারও রিপিট করতেছি, আমি যখন একটা সফটওয়্যার আনইনস্টল করি, আনইনস্টল করার পর নতুন আর একটা সফটওয়্যার যখন ইনস্টল করি, অর্থাৎ সাপোজ মনে করেন 15 যেটা ছিল সেটা আমি আনইনস্টল করতে চাচ্ছি, করে 17টা ইনস্টল করতে চাচ্ছি, এই ক্ষেত্রে দেখা কি কিছু দূর হওয়ার পরে বলতেছে ইয়োর ইনস্টলেশন ইজ ফেইলড, এরকম একটা লেখা আসে। কেন লেখা আসে সেটা সম্পর্কে একটু জানাই। আমরা যখন কোনো কিছু আনইনস্টল করি, আমি যখন কোনো কিছু আনইনস্টল করি, আনইনস্টল করার পরেও এই যে উইন্ডোজ যে মানে সি ড্রাইভটা আছে, উইন্ডোজের যে সি ড্রাইভটা আছে সেই সি, আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে, একটু খেয়াল করে দেখেন। আমরা অনেক সময় সফটওয়্যার একটা ডাউনলোড করি, আনইনস্টল করি, আনইনস্টল করে নতুনভাবে ইনস্টল করতে চাই, কিন্তু আমরা যখন ইনস্টল করি, একটু খেয়াল করে দেখেন, আনইনস্টল করি, আনইনস্টল করার পরেও এই যে লোকাল যে ড্রাইভটা সি ড্রাইভটা থাকে, সেই সি ড্রাইভের মধ্যে আমরা যাব, গিয়ে এখান থেকে একটু খেয়াল করে দেখবেন প্রোগ্রাম ফাইল, এই প্রোগ্রাম ফাইলে যাব, প্রোগ্রাম ফাইলে গিয়ে দেখেন অ্যাডব, এই অ্যাডবের মধ্যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই জিনিসগুলো আছে। হারুনুর রশিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ সিসি 2017 আমার এখানে ইনস্টল করা আছে বিধায় এখানে দেখাচ্ছে। অনেক সময় আমরা যখন আনইনস্টল করে ফেলি, আনইনস্টল করার পরও এখানে আপনার রয়ে যায়, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এখানে রয়ে যায়, যার ফলে যখন আমি নিউ কোনো সফটওয়্যার ডাউনলোড করি, ইনস্টল করি, তখন হচ্ছে এইখানে আপনার সে কি করে, কিছু জোর যাওয়ার পর বলে যে ইয়োর ইনস্টলেশন ইজ ফেল। কেন? কারণ হচ্ছে এটার ভিতরে যে আপনার কিছু ছোট ছোট প্লাগিংস আছে, সেই প্লাগিংসগুলো থেকে যাওয়ার কারণে ওই প্লাগিংসগুলোকে এখানে অ্যাড হইতে দেয় না, যার ফলে এই প্রবলেমটা হয়। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যখনই আমরা কোনো কিছু আনইনস্টল করব, সাথে সাথে হচ্ছে লোকাল ডিস্কে যাব, অর্থাৎ সি ড্রাইভে যাব, গিয়ে এখান থেকে প্রোগ্রাম ফাইলে যাব, প্রোগ্রাম ফাইলে গিয়ে অ্যাডোবি যে অ্যাডোবে গিয়ে এখান থেকে যেই সফটওয়্যারটা আমি আনইনস্টল করছি ওই সফটওয়্যারটা ধরে ডিলিট করে দিব, টোটাল পার্মানেন্টলি ডিলিট করে দিব, দিয়ে দেন হচ্ছে নতুনভাবে আমি এখানে ইনস্টল করব, তাহলে আপনার ইনস্টলেশনটা ভালো হবে বা সুন্দর করা হবে। অনেক সময় যদি আমার এই যে প্রোগ্রাম ফাইলের এই জায়গাটা যদি আমি না পাই, তখন আমি প্রোগ্রাম ফাইল x86 যেটা আছে এটার মধ্যে ক্লিক করব, এখানেও অ্যাডোবের অপশনটা আছে, বুঝতে পারছি কথাটা। কখনো যদি আমি ওইখানে না পাই, তখন আমি এই প্রোগ্রাম ফাইল 86, অর্থাৎ দুইটা প্রোগ্রাম ফাইলের যে কোনো একটার মধ্যে অ্যাডোব অপশনটা পাবোই, কারণ প্রত্যেকটা সফটওয়্যার সে কি করে, সে হচ্ছে নিজস্ব একটা ফোল্ডার ক্রিয়েট করে, ওই ফোল্ডারটাকে সে ওইখানে হচ্ছে তার ফাইলগুলো জমা রাখে। তো এইভাবে যদি আপনি কাজ করেন কখনোই প্রবলেম হবে না আপনার। গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথা বলছে, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্স করতেছি, তাদের আপনাদেরকে আমাকে আগে জানতে হবে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি। সেই বিষয়টাই অবগত করার জন্য আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু কথা বলছি।
এছাড়াও যদি আপনারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে আরও কিছু জানতে চান বা আরও কিছু যদি কোনো তথ্যপত্র সংগ্রহ করতে চান, তখন আপনি যদি ইয়াতে গিয়ে গুগলে গিয়ে যদি লিখেন যে গ্রাফিক ডিজাইন লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন আপনার গ্রাফিক্স ডিজাইন কি বা হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন যদি লিখেন, তাহলে আপনার গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনার সব কিছু চলে আসবে। তো যেহেতু আমি অলরেডি আপনাদের সাথে অ্যাবাউট গ্রাফিক ডিজাইন কথা বলছি, সো এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলবো না, বা এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি আসলে এটার মধ্যে অন্য কোনো সেক্টর নিয়ে কথা বলতেছি। কথাটা হচ্ছে, আমি যদি এখন ইমেজের মধ্যে যাই, অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড ওয়ার্কের মধ্যে যাই, তখন খেয়াল করে দেখেন আমার এখানে অনেক ধরনের কাজ চলে আসছে, অনেক টাইপের কাজ, এখানে অনেক ধরনের কাজ চলে আসছে। আর এগুলো যতগুলো কাজই দেখতেছেন সবগুলো হচ্ছে গ্রাফিক্যালি মেড করা, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন করেই দেন হচ্ছে এগুলো তৈরি করছে। এখন এই ডিজাইনগুলোর মধ্যে এক একটার অবয়ব এক এক রকম এবং এক একটা সার্ভিস প্রোভাইড করার জন্য, অর্থাৎ আপনাকে একটা মেসেজ দিচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যখন ডিজাইন করব, আমার ডিজাইনের মানে ডিজাইনের কোয়ালিটিগুলো ডিফারেন্স টাইপের হইতে পারে। সবসময় যে একই রকম ডিজাইন হবে বা সবসময় যে একই রকম অপশন নিয়ে কাজ করব তা কিন্তু না, কোয়ালিটিগুলো আলাদা আলাদা হইতে পারে। এখন এই কোয়ালিটিগুলোর মধ্যে কি টাইপের কোয়ালিটি হয় বা কেমন টাইপের কোয়ালিটি হয়, সেটা আমি একদিন বা 2 দিন আপনাকে বোঝানোর পসিবল না আমার পক্ষে। যখন আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করতে হয়। গতকালই এটা নিয়ে অনেক কথা বলছি অলরেডি আপনাদের সাথে, যে আমি আমার সিচুয়েশন বুঝে আমাকে কাজ করতে হবে। সিচুয়েশন অনুযায়ী যখন আমি কাজ করব, তাহলে ওই কাজটা হচ্ছে গ্র্যান্টেড হবে। আর যদি সিচুয়েশনের বাইরে, অর্থাৎ যেটা ওইখানের সাথে অ্যাডজাস্টেবল না, ওরকম টাইপের যদি কোনো কাজ করি, সেটা আসলে গ্রহণযোগ্য হবে না। এটাই তো কথা। আচ্ছা, এবার চলেন, এই যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে যখন আমি লিখলাম, এই গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি অনেক ধরনের ডিজাইন আমার কাছে চলে আসতেছে। এখন এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো মার্কেট প্লেস এবং আপনার কর্পোরেট লেভেলে সবচেয়ে বেশি ইউজ হয়। এখন এর মধ্যে যেমন একটু খেয়াল করে দেখেন, আমরা গতকালও দেখছি, আজকে আরেকবার একটু দেখতেছি, যেমন লগো ডিজাইন। আমি যদি লগো ডিজাইন নিয়ে সার্চ করি, দেখবেন এখানে হাজার হাজার লগো চলে আসছে। এই লগো ডিজাইনগুলোর একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কনসেপ্টের কিন্তু তেমন কোনো মিল নেই, অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোনো না কোনো জায়গায় ডিফারেন্স আছে। আমি জাস্ট এখানে লগো ডিজাইন নিয়ে যখন সার্চ করলাম, আমার এখানে খেয়াল করে দেখেন 11,470,00,000 এরকম টাইপের রেজাল্ট চলে আসছে। বা আমি মনে করলাম যে এগুলো সব বাদ, এগুলো সবগুলো বাদ, প্রায় মনে করেন 11 লক্ষ আমার রেজাল্ট চলে আসছে। এখন 11 লক্ষ যদি আপনি রেজাল্ট আমি একটু ভালো করে দেখি, আপনি খেয়াল করে দেখবেন যে এইটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা মিল নাই। তবে হ্যাঁ, অবয়বের কিছুটা সিমিলারিটি আপনি পাবেন, অবয়বের কিছু সিমিলারিটি আপনি পাবেন। কিভাবে সিমিলারিটি পাবেন? এই যে সাপোজ মনে করেন এটা হচ্ছে লায়ন, এখন আপনি রেড কালার দিয়ে তৈরি করেন, হোয়াইট কালার দিয়ে তৈরি করেন, অথবা আপনার ব্ল্যাক কালার দিয়ে তৈরি করেন, লায়ন কিন্তু লায়নই হবে, অর্থাৎ ওর ফেসটা যেটা আছে সেটা কিন্তু সেটাই থাকবে। এখন আপনি যদি মনে করেন যে আমি ইউনিক টাইপের কিছু করব, তখন লায়ন আর লায়ন থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। তো এই সব টাইপের আবার চেঞ্জ হয় না। তবে অবয়বগত চেঞ্জ না হলে আমাকে লিখিত কোনো চেঞ্জ আমাকে করতে হবে, অর্থাৎ এমন কিছু স্টাইল তৈরি করতে হবে। সাপোজ মনে করেন এইখানে উনি হচ্ছে লায়নটা ইউজ করছেন এইখানে এই সিস্টেমে, একটু খেয়াল করে দেখেন, আমি লায়নের মধ্যে ক্লিক করলাম, এখানে খেয়াল করে দেখেন লায়নের এখানে আরও কিছু অপশন আসছে, এইখানে অপশন আছে, প্রত্যেকটা কিন্তু লায়নকেই বোঝাচ্ছে, প্রত্যেকটা অংশই কিন্তু লায়নকেই বোঝাচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি ইচ্ছে করলে আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে এমনভাবে প্রকাশ করতে পারি যেন এটা অন্য একটা ধাপ বা অন্য একটা অপশন প্রোভাইড করে বা অন্য একটা মিনিং প্রোভাইড করে, যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম। আর এটাকেই বলা হয় ক্রিয়েটিভিটি, যে আপনি একই জিনিসকে উপস্থাপন করতেছেন অন্যভাবে এবং মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আর এই ক্রিয়েটিভিটি যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হইতে পারবো না। এরপর খেয়াল করে দেখেন, বিজনেস কার্ড যদি আমি দেই, এখানে বিজনেস কার্ড দিয়ে যদি আমি সার্চ করি, এই যে অংশগুলো দেখছেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার গ্রাফিক্যালি ডিজাইন করা, প্রত্যেকটা জিনিস। এগুলো নিয়ে গতকালকে আলাপ করছি আমরা,
এগুলো হচ্ছে আরেকবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই আমি কয়েকটা দেখাইছি আপনাদেরকে, এখানে যে আরও অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি সার্চ করলে যে গুগলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার ডিজাইন পাবেন বা আছে, সেটার জন্যই এই জিনিসটা দেখানো। আচ্ছা, আমরা যে গ্রাফিক ডিজাইন করব বা গ্রাফিক ডিজাইন যে আমরা শিখব, এই গ্রাফিক ডিজাইনের মধ্যে দুই ধরনের ডিজাইন হয় সাধারণত। এই ডিজাইনের মধ্যে দুই ধরনের ডিজাইন হয়। এখন আপনার কোশ্চেন থাকতে পারে ডিজাইন আবার দুই ধরনের ডিজাইন, এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এটা বোঝানোর একটা উদ্দেশ্য হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আমি এখানে জাস্ট লিখতেছি হচ্ছে ব্যানার ডিজাইন বাংলাদেশ, এই কথাটা আমি লিখলাম। আমার মনে হয় এখন কথাটা লিখছি ব্যানার ডিজাইন, অনেকে হয়তো বা বুঝতে পারছেন, অনেকে হয়তো বা বুঝতে পারেন নাই, কিন্তু এরপরও যখন আমি সামনাসামনি দেখব, আমার মনে হয় অনেকে আমরা বুঝতে পারবো আসলে আমি কি বুঝাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এই যে একটা অপশন দেখতেছি, এটাকে বলা হয় ব্যানার। আমরা অ্যাভেলেবেল দেখছি এটা বিভিন্ন ওকেশন, বিভিন্ন মিসিং মিটিল, বিভিন্ন উদযাপন, বিভিন্ন কাজে আমরা এটা ইউজ করে থাকি। এই জিনিসটার নাম হচ্ছে ব্যানার, এটার নাম হচ্ছে ব্যানার। এবার চলেন আমি এই একই জিনিস আবার লিখতেছি, এই যে ব্যানার ডিজাইন আবার কথাটা লিখলাম। ব্যানার ডিজাইন লিখার পর এইখানেও দেখেন কিছু ব্যানার আসছে, এইখানেও দেখেন কিছু ব্যানার আসছে। এখন এই ব্যানার আর এই ব্যানারের মধ্যে পার্থক্যটা কি? এই ব্যানারটা আর এই ব্যানারটার মধ্যে পার্থক্যটা কি আমি আরেকটু আপনাদেরকে ডিটেলস জানাই। সেটা হচ্ছে, আমি গ্রামীণ ফোনে যাচ্ছি, আমরা গ্রামীণ ফোন সবাই চিনি, গ্রামীণ ফোনের যেই ওয়েবসাইট সেটার মধ্যে যাচ্ছি। এইটা হচ্ছে একটা ব্যানার, এটা হচ্ছে একটা ব্যানার। এখন এই ব্যানারটা আর এই ব্যানারটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আমাকে একটু প্রথমে খুঁজতে বেরোতে হবে। এইটার মধ্যে যে ফার্স্ট যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রিন্ট করা ব্যানার। একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে প্রিন্ট করা ব্যানার, এটা হচ্ছে তৈরি করার পর এটা প্রিন্ট করা হয়েছে, দেন হচ্ছে এটা হচ্ছে মানুষের হাতে গেছে। আর এই ব্যানারটা হচ্ছে তৈরি করে ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে, এটাকে প্রিন্ট করা হয়নি। তা আমি একটু আগে যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম আপনাকে, যে সাধারণত দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে আপনার প্রিন্ট রিলেটেড কাজ, আর একটা হচ্ছে ওয়েব রিলেটেড কাজ। প্রিন্ট রিলেটেড কাজ হচ্ছে যেই সব কাজগুলো করার পর আপনাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে বের করতে হবে, ওগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ। আর যেই সব কাজগুলো করার পর প্রিন্ট করতে হবে না, ওই কাজগুলো হচ্ছে ওয়েব রিলেটেড কাজ। খেয়াল করে দেখেন, আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্ন সাইটে গেলে বিভিন্ন ধরনের দেখবেন যে আপনার অ্যাড আসে, বা এর মধ্যে যেগুলো দেখতেছি, টিভির মধ্যে যেই মুভিগুলি দেখি, ওগুলো কিন্তু পিক্সেলেটেড কাজ, অর্থাৎ ওয়েবের কাজ। এখানে যেই কাজটা ব্যবহৃত হয়, এটা তো ওয়েব রিলেটেড কাজ হয়। এই যে অংশগুলো আছে, যেটা হচ্ছে আপনার প্রিন্ট হবে, ওই জিনিসটাকে বলা হয় প্রিন্ট রিলেটেড কাজ, আর যেটা হচ্ছে আপনার প্রিন্ট হবে না, ওইটা হচ্ছে ওয়েব রিলেটেড কাজ। তো এই জন্য দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে প্রিন্ট রিলেটেড, একটা হচ্ছে ওয়েব রিলেটেড। এটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি একটা কাজ করব, আমি একটা কাজ করব, এই কাজটা আমি আসলে ওয়েবে করব না আপনার ওয়েবের জন্য করব নাকি প্রিন্টের জন্য করব, এটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে আমাকে বুঝতে হবে। এর জন্য আমি আপনাদেরকে একটু ছোট করে একটু দিয়ে দেই, হিংস দিয়ে দেই, তাহলে আপনারা ভালো বুঝবেন। তো এই যে ওয়েব এবং প্রিন্ট, যে দুইটা আলাদা আলাদা কথা বলতেছি, দুইটা আলাদা আলাদার জন্য দুইটা আলাদা আলাদা সফটওয়্যার আছে। আমরা গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য যে দুইটা সফটওয়্যার আমরা সবচেয়ে বেশি ইউজ করব, এই দুটো হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজগুলো করে, আর অ্যাডোবি ফটোশপ হচ্ছে ওয়েব রিলেটেড কাজগুলো করে। এখন আমি আপনাকে আরেকবার জিনিসটাকে করে দিচ্ছি, যে আপনার প্রিন্ট রিলেটেড, ওয়েব রিলেটেড যে বিষয়গুলো আপনার বলতেছি, সেই বিষয়টাগুলো আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি যদি কোনো কাজ প্রিন্টের জন্য করতে চাই, ভালো করে খেয়াল করেন, আমি যদি কোনো কাজ প্রিন্টের জন্য করব, তখন আমি অবশ্যই এটাকে ইলাস্ট্রেটরে তৈরি করব। আর যখন আমি কোনো কাজ ওয়েবের জন্য করব, লাইক ওয়েবসাইটের জন্য, লাইক কোনো জায়গার বিজ্ঞাপনের জন্য, তখন কি করব, আমি যেটা প্রিন্ট হবে না, তখন আমি এটা ফটোশপে করতে পারি। ইচ্ছা করলে এটা আমি ইলাস্ট্রেটরও করতে পারি, ওয়েব সিস্টেম করে আমি ইলাস্ট্রেটরও করতে পারি। কেন আলাদা আলাদা করা হলো? সব কাজ যদি একটার মধ্যেই করা হইতো, তাহলে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটার মধ্যে, মানে দুইটা আলাদা আলাদা সফটওয়্যার, কেন একটা সফটওয়্যার দিয়ে তো সব হওয়ার কথা ছিল।
দুইটা আলাদা আলাদা হওয়ার কারণ কি? দুইটা আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে এক ধরনের ওয়ার্ক প্রোভাইড করে আর ফটোশপ হচ্ছে এক ধরনের কাজ প্রোভাইড করে। ইলাস্ট্রেটর কি ধরনের কাজ প্রোভাইড করে? ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর রিলেটেড ওয়ার্ক প্রোভাইড করে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, ভেক্টর জিনিসটা কি? আমি যদি এখানে একটু লিখি রাস্টার ভার্সেস ভেক্টর, যদি আমি লিখি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আমি একটা কাজ করব। একটু খেয়াল করে দেখেন, আমি একটা কাজ করতেছি, এই কাজটা কোথায় করব সেটা যদি আমি ঠিকমতো বুঝতে না পারি, সেক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করব সেটা হচ্ছে রাস্টার এবং ভেক্টরের পার্থক্যটা না বোঝার কারণে ওই জিনিসটার আউটপুটটা ভালো হবে না। আচ্ছা, এইখানে তো আমরা অনেকেই আছি যারা হচ্ছে লগো ডিজাইন আপনার ফটোশপেও করায়। অনেক ক্লায়েন্ট আছে এবং খুব ভালো রেটের একটা কাজ, মনে করেন $200-300 কাজ, বলে যে ফটোশপ ফাইল লাগবে। বুঝতে পারছি? আবার ম্যাক্সিমাম মানুষ বলে দেয় যে ইলাস্ট্রেটরে লাগবে। এখন ইলাস্ট্রেটরই কেন লাগবে আর ফটোশপেই কেন লাগবে, সেই জিনিসগুলো আমাকে একটু ভালো করে বুঝতে হবে। বুঝলেই তখন আমি বুঝতে পারবো যে আসলে আমি কাজটা কোথায় করব, আমার কোথায় করা উচিত। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে, আমি সাজেদুজ্জামান ভাইয়ের কথাটাই মানে ধরে কাজ করি। নাম্বার 1, উনি একটা বুক কভার ডিজাইন করতেছে। খেয়াল করে দেখবেন, উনি একটা বুক কভার ডিজাইন করতেছে। এই বুক কভারের যদি পরিমাপটা নির্দিষ্ট থাকে, আমি আবারও রিপিট করতেছি, এই বুক কভারের যদি পরিমাপটা নির্দিষ্ট থাকে তাহলে উনি ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন যে কোনো জায়গায় এটা করতে পারবে। এখন কোশ্চেন থাকতে পারে, এটার পরিমাপ নির্দিষ্ট বলতে কি বোঝাচ্ছেন? পরিমাপ নির্দিষ্ট বলতে বোঝাচ্ছি, আমি যদি এখানে বুক কভার ডিজাইন লিখি, বুক কভার ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, একটু খেয়াল করে দেখেন এখানে আমার বুক কভার ডিজাইন লিখছে, অনেকগুলো বুক কভার চলে আসছে। এই পরিমাপটা মনে করেন অ্যাকুরেট, যে এটাকে আমাকে বলছে, আমার ক্লায়েন্ট বলছে এখানে হবে 6 ইঞ্চি, এখানে হবে 4 ইঞ্চি, এখানে হবে 2 ইঞ্চি, এখানে হবে পিছনের পার্ট হবে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি। উনি এভাবে আমাকে অ্যাকুরেট পরিমাপ দিয়ে দিচ্ছে। তখন আমি এই ডিজাইনটা ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন যে কোনো জায়গায় করতে পারবো, যে কোনো জায়গায় আমি করতে পারবো। যেমন একটু খেয়াল করে দেখেন, এই যে ডিজাইনটা করছে, এই ডিজাইনটা আপনার ফটোশপের মধ্যে খুব সুন্দরভাবে করতে পারবে, ইলাস্ট্রেটরেও করতে পারবে। আবার কিছু কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলো আপনার ফটোশপের মধ্যে খুব সুন্দর করা যাবে, ইলাস্ট্রেটরের মধ্যে করা যাবে না। তাহলে আমাকে কি বুঝতে হবে? বুঝতে হবে হচ্ছে এই, যেই সব ডিজাইনের আপনার পরিমাপ নির্দিষ্ট, ওগুলো আপনি যে কোনো সফটওয়্যারের মধ্যে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যেই সব ডিজাইনের পরিমাপ নির্দিষ্ট না, ওগুলো আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটরে করতে হবে। এর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমরা সবাই বাটাকে চিনি, বাটা চিনি না? বাটা মনে হয় চিনি না এমন কেউ নাই। আমি বাটা লগো লিখি এখানে, বাটা লগো লিখলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আমরা বাটা শুজ সবাই চিনি এবং বাটা লগো আমরা সবাই চিনি। এই হচ্ছে বাটা কোম্পানির একটা লগো এবং এই লগোটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, ওয়ার্ল্ড ওয়াইড। এখন চলেন আমি এই বাটা কোম্পানির কয়েকটা ডিফারেন্স দেখাই আপনাদেরকে। আমি বাটার একটা বিলবোর্ড দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ বাটা কোম্পানির অ্যাড দিয়ে বিলবোর্ডটার মধ্যে অ্যাড করছে, এরকম টাইপের একটা ডিজাইন দেখাচ্ছি। এই যে খেয়াল করে দেখেন, এই এই যে বাটা লিখছে, এখানে বাটা লিখছে, এটা একটা বিলবোর্ড। আমরা তো বিলবোর্ড মনে হয় অনেকেই চিনি, রাস্তার পাশে অনেক বড় বড় বিলবোর্ডগুলো ইউজ করে, এগুলোকে বিলবোর্ড বলা হয়। এবার চলেন আমি আপনাদেরকে আরেকটা ডিফারেন্স দেখাই, সেটা হচ্ছে বাটা বাটা সেলসম্যানের মধ্যে যদি যাই, আমি টিমেজে যাই, দেখি বাটা সেলসম্যান পাওয়া যায় কিনা দু একটা। অর্থাৎ যারা হচ্ছে বাটাতে কোম্পানিতে জব করেন আর কি, ওনাদেরকে একটু খুঁজতে চাচ্ছি। সাপোজ মনে করেন এখানে এটা আছে একটা, তারপর দেখি আর এখানে আছে কিনা, যদি থাকে তো দেখাতে পারবো। বাটা কোম্পানিতে যারা জব করেন আর কি,
তাদের সম্পর্কে আমি একটু ওইটা একটু দেখাতে চাচ্ছি, মানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যাতে আপনাদের মধ্যে কনফিউশন না থাকে আসলে এই জিনিসটা বুঝতে চাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এইখানে আমি একটু দেখি, হ্যাঁ এখানে একটু আছে, যদিও এটা আপনার ঘোলাটে এই জন্য অ্যাকুরেটলি মনে দেখতে পারবেন না, যাই হোক একটু খেয়াল করে দেখেন ওনাদের বুকের মধ্যে বাটা লগোটা আছে, আবার দেখেন এই বিলবোর্ডের একদম উপরে বাটা লগোটা আছে। এইখানে একটু খেয়াল করে দেখেন এইখানে হচ্ছে বাটা লগোটা আপনার জুতোর বক্সে আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে এবং বিভিন্ন সাইজে আছে। এই যে কাজগুলো আছে এই সব কাজগুলো অবশ্যই আমাকে ইলাস্ট্রেটরেই করতে হবে। কেন? কারণ এগুলো কোথায় কখন ইউজ হবে এবং কোথায় বড় ছোট হবে সেটা আমি জানি না। যদি আমার পরিমাপ অ্যাকুরেট না থাকে, অর্থাৎ এটা কোথায় ইউজ হবে অ্যাকুরেট সাইজ না জানা থাকে, অবশ্যই আমরা ইউজ করবো এটাকে তৈরি করবো হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে। কেন? ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ওয়ার্ক প্রোভাইড করে, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ইমেজ প্রোভাইড করে। ভেক্টর ইমেজ কি? ভেক্টর ইমেজ হচ্ছে পাত দ্বারা গঠিত, ভেক্টর ইমেজ হচ্ছে পাত দ্বারা গঠিত, এটাকে বড় করলেও ফাটে না, এটাকে বড় করলেও ফাটে না। সে তার প্রেক্ষিতে যেটা আছে সেটা হচ্ছে রাস্টার ইমেজ, অর্থাৎ ফটোশপে যদি আপনি তৈরি করেন তখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ একটা পিক্সেল থাকে, ফটোশপের মধ্যে নির্দিষ্ট একটা পিক্সেল থাকে, এর বাইরে যখনই যাবে তখন এটা ফেটে যায়। সাধারণত আমরা যখন একটা ক্যামেরা কিনি বা একটা মোবাইল কিনি তখন আমি আপনাকে কোশ্চেন করলে যে আপনি আনসার দেন যে আপনি যে মোবাইলটা কিনছেন আপনার ক্যামেরা কত পিক্সেলের, খেয়াল করে দেখেন কথাটা বলছি পিক্সেল। আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনার ক্যামেরাটা কত পিক্সেলের, আপনি আমাকে আনসার দিচ্ছেন আমারটা 24 পিক্সেল বা 20 পিক্সেল। কেন? কারণ হচ্ছে আমরা যখন একটা ছবি তুলি, ছবি তোলার পর এটার মধ্যে কিছু পিক্সেল থাকে, পিক্সেলের সমন্বয়ে গঠিত হয় একটা ইমেজ। পিক্সেলগুলো কি কি? পিক্সেলগুলো হচ্ছে এই যে খেয়াল করে দেখেন আমার যে ইমেজটা আছে এই ইমেজটার মধ্যে এখানে দেখেন কিছু ডট ডট দেখা যাচ্ছে, এই ডট ডটগুলো হচ্ছে এক একটা পিক্সেল, এই ডট ডটগুলো হচ্ছে এক একটা পিক্সেল, অর্থাৎ চার কোণ আছে একটা ডট হচ্ছে একটা পিক্সেল। ভেক্টর ইমেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক একটার মধ্যে 300 করে পিক্সেল থাকে, এক এক ইঞ্চিতে পার স্কোয়ার ইঞ্চিতে। এতটাই ঘনত্ব বেশি যে আপনার এক একটা পিক্সেলের মধ্যে মানে 1 ইঞ্চির মধ্যে 300টা পিক্সেল থাকে। এটা হচ্ছে শুরু, 300 থেকে শুরু, এর উপর দিকে যেতে থাকে 300, 500, 1000, 2000, 5000 যেতে পারে, কিন্তু রাস্টারের ক্ষেত্রে তার হাইস্ট হচ্ছে 300, অর্থাৎ সে আস্তে 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 সেপারেট হতে থাকে। এই যে দেখেন পিক্সেলগুলো আস্তে আস্তে একত্রে ছিল, যখন আস্তে আস্তে বড় করতেছেন আস্তে আস্তে ছুটতে 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 একটা আরেকটার থেকে আলাদা হয়ে গেছে। যখন এটাকে আরও বড় করবেন তখন দেখবেন জিনিসটা দেখা যাচ্ছে না, ঘোলাটে হয়ে যাচ্ছে, অর্থাৎ পিক্সেলগুলো একটা থেকে একটা ছড়ে যাবে। কারণ হচ্ছে সে একটা ফিক্সড পিক্সেল দ্বারা গঠিত। এটা হচ্ছে রাস্টার, আর ভেক্টর হচ্ছে পাত দ্বারা গঠিত। পাতটা কেমন? পাতটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে একটা রাবারের মতো কাজ করে, রাবার যেরকম আপনি টানলে বড়ই হতে থাকে, ঠিক একইভাবে রাস্টারের যে পার্টটা আছে সে পার্টটা আপনি যত বড় করবেন ততই বড় হতে থাকবে, এটা কখনো ফাটে না। এই জন্য আমি যখন একটা ডিজাইন ক্রিয়েট করব এই ডিজাইনটা যে কোথায় ইউজ হবে সেটা আমি জানি না, এরকম টাইপের যখনই আমি ডিজাইন করব অলওয়েজ আপনারা ইলাস্ট্রেটরে করবেন। কেন আমি ইলাস্ট্রেটর করব? কেউ যদি এখন আপনাকে কোশ্চেন করে আমি একটা লগো তৈরি করব, কোথায় করব? ইলাস্ট্রেটরে করব। কেন ইলাস্ট্রেটর করব? কারণ ইলাস্ট্রেটর ভেক্টর ইমেজ প্রোভাইড করে। ভেক্টর ইমেজ কি? এটা বড় ছোট করলেও কখনো ফাটবে না, এই কারণে আমি ইউজ করব। কেন ফাটবে না? কারণ ভেক্টর পাথ দ্বারা গঠিত। যদি আমি এটা ইলাস্ট্রেটরে ফটোশপে তৈরি করতাম এটা ফেটে যেত। কেন? কারণ হচ্ছে ওটা রাস্টার ইমেজ প্রোভাইড করে। রাস্টার ইমেজ কি জিনিস? এর একটা ফিক্সড পিক্সেল দ্বারা গঠিত, এই জন্য সে ফেটে যাবে। এই উত্তরটা দিবেন আপনারা অলওয়েজ, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কি। আরেকটা ছোট একটা উদাহরণ দেই, এরপর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আরেকটা উদাহরণের কথা বলতেছিলাম, সেই উদাহরণটা হচ্ছে সাপোজ মনে করেন আমার পিছনে একটা দেয়াল আছে, আর দেয়ালটার হাইট এবং উইডথটা হচ্ছে যে আপনার 4 ফিট বাই 10 ফিট। মনে করেন আমি একজন একটা ডিজাইন কোম্পানিতে গেলাম, গিয়ে বললাম যে ভাই এক কাজ করেন আমাকে একটা 4 ফিট বাই 10 ফিটের একটা ডিজাইন করে দেন। উনি কী করলো?
4 ফিট বাই 10 ফিটের আমাকে একটা ডিজাইন করে দিচ্ছেন, অর্থাৎ স্টিকার ডিজাইন করে দিচ্ছেন। সেই স্টিকারটাকে নিয়ে আমি কি করলাম, বাসায় আসলাম, বাসায় এসে ওইটা আমি আমার দেয়ালে সেট করলাম, খুব সুন্দরভাবে সেট হলো এবং দেখতে সুন্দর লাগতেছে। আমি এখন মানে ডিসাইড করছি আমার রাইট সাইডে যে আপনার দেয়ালটা আছে, যার উইথ হচ্ছে 12 ফুট আর হাইট হচ্ছে 10 ফিট, এটার মধ্যে আমি ইউজ করবো এটা। তখন আমি ওই একই দোকানে যাব, গিয়ে বলবো ভাই একটু আগে যে ডিজাইনটা করছেন ওই ডিজাইনটাই করেন আবার 10 ফিট বাই 12 ফিট। আমি কি এটা করব? পারলাম যে আমি যদি জিনিসটা ইলাস্ট্রেটরে করি, অলওয়েজ মনে রাখবেন যেই ডিজাইনের কোনো ধরনের আমার অ্যাকচুয়াল পরিমাপ নাই, ওই জিনিসটা আমি করব হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে। আর যার একদম অ্যাকচুয়াল একটা পরিমাপ আছে, ওই কাজটা আমি অবশ্যই ফটোশপ, ইলাস্ট্রেটর ইচ্ছা করলে যে কোনো জ্ঞাতে করতে পারি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই যে রেশিওর বিষয়টা নিয়ে কথা উঠছে, অর্থাৎ আমি এটাকে বড় করব ছোট করবো, কিন্তু এটা তো ডিম্বাকৃতি বা অন্য কিছু হয়ে যাবে টেনে। অ্যাকচুয়ালি রেশিও সিস্টেমটা এরকম না। আমি এটাকে 12 ফিট বাই আপনার 10 ফিট যে করব, আমাকে ওই রেশিও অনুযায়ী মেনটেন করে কাজ করতে হবে। এখন এই রেশিওটা কয়েকভাবে মেনটেন করা পসিবল, আমি এটা কয়েকভাবে মেনটেন করে কাজ করতে পারি। কিভাবে করব না করব সেই বিষয়গুলো আপনাদের সাথে সম্পূর্ণ ক্লিয়ারলি আলোচনা করব ইনশাআল্লাহ। যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ আমরা কথা বলবো। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কেন আমরা ইলাস্ট্রেটর ইউজ করব আর কেন ফটোশপটা ইউজ করব। বিকজ অফ অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি যখন ডিজাইন রেডি করবেন, ডিজাইন করবেন, তখন আপনার প্রথম যে শর্তটা হচ্ছে কোন সফটওয়্যারটা আপনি ইউজ করবেন কোন ডিজাইনের জন্য। ওইটাই যদি আমি না বুঝি তাহলে তো আমি গ্রাফিক ডিজাইনের জানলাম না, সত্যি কথা যেটা। গ্রাফিক ডিজাইনের আমার পক্ষে রেডি করা সম্ভব হয় নাই। আচ্ছা, তা আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা কোথায় কোনটা ইউজ করব। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার সামনে একটা ইন্টারফেস আছে, আমার মনে হয় স্ক্রিনটা আমার শেয়ার করা আছে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার আশা করি আপনারা সবাই। আচ্ছা, আমার সামনে একটা ইন্টারফেস আছে, আর ইন্টারফেসটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি কাজ করে, কি ধরনের কাজ করে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আগে আলাপ করছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রিন্ট রিলেটেড ওয়ার্ক প্রোভাইড করে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ভেক্টর ইমেজ প্রোভাইড করে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমি কোন ধরনের কাজগুলো করব? অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমি কাজ করব হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজগুলো। কেন প্রিন্ট রিলেটেড কাজ করব? যেই সব কাজগুলো অ্যাকুরেট কোনো সাইজ আমার জানা নেই, যেহেতু এটা বড় ছোট হইতে পারে, এটা যাতে কোনোভাবেই তার রেশিও নষ্ট না হয় এবং কোনোভাবেই যাতে এটা বড় ছোট হলে আপনি ফেটে না যায়, এজন্য হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করব। কেন ইউজ করব? বিকজ অফ এটা আপনার পাথ দ্বারা গঠিত, ভেক্টর ইমেজ পাথ দ্বারা গঠিত, এটা বড় ছোট করলেও এটা কোনো ধরনের ফাটবে না। এখন আমরা যে ইলাস্ট্রেটরটার মধ্যে কাজগুলো করব, আমাদের যে ইন্টারফেসটা আপনি দেখতেছেন, এই ইন্টারফেসটার মধ্যে আমাকে কি করতে হবে? একটা কিছু তৈরি করতে হবে যার উপরে রেখে আমি কাজ করব। এর আগে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমার যে ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটা হচ্ছে হাতের বাম পাশে যদি আমি একটু খেয়াল করে দেখি, একটু ভালো করে খেয়াল করেন, আমার হাতের বাম পাশে যদি আমি একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে টুলবার। আমার যে ইন্টারফেসটা দেখতেছেন, এই ইন্টারফেসের হাতের বাম পাশে যে অংশটা দেখতেছেন তার নাম হচ্ছে টুলবার, হাতের ডান পাশে যে অংশটা দেখতেছেন তার নাম হচ্ছে প্লেট বার, আর হাতের উপরে যে অপশন দেখতেছেন অর্থাৎ আমার ইলাস্ট্রেটরের ইন্টারফেসের উপরে যে অংশটা দেখতেছেন তার নাম হচ্ছে মেনু বার। হয়তোবা আপনাদের এখানে এভাবে ওপেন নাও হইতে পারে, আপনাদের এখানে ওপেন হইতে পারে জাস্ট এখানে লেখা আছে ওপেন আর এখানে লেখা আছে নিউ, এই দুইটা অপশন দেওয়া আছে, আর এখানে অন্য কিছুই শো করতেছে না, উপর হচ্ছে মেনু বারগুলো আছে, এখানে আর কিছুই শো করতেছে না। আমি যেহেতু অলওয়েজ এই ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি, সো দ্যাট এর জন্য আমার এখানে জিনিসটা একদম ক্লিয়ারলি আপনার ওপেন হয়ে আছে, অফ করে রাখছি, এজন্য এইভাবে সামনে আপনাদের সামনে এভাবে দেখাচ্ছে। তো আপনাদের সামনে কেমন ইন্টারফেস আসবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমি যে একটা কাজ করব, কাজের জন্য যেমন আমি লিখতে হয়, আমি যখন লিখি, লিখার জন্য আমার একটা খাতা প্রয়োজন হয়, আবার আমি কিছু তৈরি করব, তার জন্য আমার একটা কিছু একটা প্রয়োজন হয় যার উপর রেখে আমি কাজটা করব, আমি খাওয়া দাওয়া করবো, আমার একটা টেবিলের প্রয়োজন হয়, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য একটা কাজের জায়গার প্রয়োজন হয় যেখানে আমি কাজটা করব। ঠিক একইভাবে
ইলাস্ট্রেটরে যখন আমি কাজ করব তার জন্য আমাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই যে ডকুমেন্টটা যে আমি ক্রিয়েট করব, এই ডকুমেন্টটা সেটআপের পর যে জিনিসটা ক্রিয়েট হবে তার নাম হচ্ছে আর্টবোর্ড। ইলাস্ট্রেটরের মধ্যে যার উপর রেখে কাজ করা হয় তার নাম হচ্ছে আর্টবোর্ড, কিন্তু এর আগে আমাকে ডকুমেন্টটা ক্রিয়েট করে নিতে হবে। এখন এই ডকুমেন্টটা যে আপনি ক্রিয়েট করবেন, এই ডকুমেন্টটা আপনি ক্রিয়েট করার জন্য কি কি ওয়ে ইউজ করতে পারেন। ডকুমেন্টটা ক্রিয়েট করার জন্য আপনি প্রথম যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারের মধ্যে কন্ট্রোল এন ইউজ করতে পারেন। আপনি যদি আপনার কম্পিউটারের মধ্যে আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এন ইউজ করেন, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করবেন, সাথে হচ্ছে এন প্রেস করবেন। এটা যদি প্রেস করেন তাহলে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। অথবা আপনি যদি আমার যে মেনু বারটা আছে, অর্থাৎ ইলাস্ট্রেটরটা ওপেন হওয়ার পর যে মেনু বারটা পাবেন, সেই মেনু বারটার মধ্যে যদি আমি ক্লিক করি ফাইলে, মেনু বারের ফাইলে যদি আমি ক্লিক করি, এখান থেকে একটা অপশন পাবেন হচ্ছে মেনু নিউ। এই নিউতে যদি আমি ক্লিক করি তাহলে আমার সামনে এই ইন্টারফেসটা আসবে। অথবা আপনারা যেহেতু নতুন অনেকে ওপেন করবেন, তখন এখানে দেখবেন একটা নিউ অপশন আছে, এই নিউতে ক্লিক করলেও এই অপশনটা আসবে, অর্থাৎ এই পপআপটা আপনার সামনে শো করবে, এই পপআপটা শো করবে। অ্যাকচুয়ালি এই পপআপটা কি? এই পপআপটা হচ্ছে আপনি যেই একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই আর্টবোর্ডের পরিমাপ থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু এখানে আপনাকে আগে ইন্ট্রোডিউস করতে হবে, দেন হচ্ছে আপনি কি করতে পারবেন, এটা নিয়ে কাজ করতে পারবেন। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে আসলাম, এটার মধ্যে এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, উইথ দেওয়া আছে, হাইট লেখা আছে, এখানে ইঞ্চি লেখা আছে, এখানে ওরিয়েন্টেশন লেখা আছে, এখানে ব্লিড লেখা আছে, টপ লেখা আছে। অ্যাকচুয়ালি জিনিসগুলো কি সেটা আমার একটু জানতে হবে। প্রথম থেকে শুরু করি হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে মোবাইল, এখানে হচ্ছে ওয়েব, এখানে হচ্ছে প্রিন্ট, এখানে হচ্ছে ফিল্ম এবং ভিডিও, আর এখানে লেখা আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। একটু আগে একটা কথা বলছিলাম যে আমি যে ইলাস্ট্রেটরের মধ্যে ওয়েবের কাজ করতে পারবো তা কিন্তু না। আমি ইলাস্ট্রেটরের মধ্যে ইচ্ছে করলে প্রিন্টেরও কাজ করতে পারি, ইচ্ছে করলে আমি ওয়েবেরও কাজ করতে পারবো, তবে শর্ত সাপেক্ষে। এর জন্য আমাকে কি করতে হবে, শর্ত সাপেক্ষ ইউজ করতে হবে। কি শর্ত আছে, কি ধরনের শর্ত আছে সেটা আমাকে একটু জানতে হবে। ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ করব, এই প্রিন্টের জন্য আমি প্রিন্টে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন, আমি যদি প্রিন্টে কাজ করি প্রিন্টে ক্লিক করব, আর যদি ওয়েবে কাজ করি আমি ওয়েবে ক্লিক করব। অর্থাৎ ওয়েবের সাইটের জন্য যদি কাজ করি, ওয়েবসাইটের জন্য যদি কাজ করি, বা কোনো ওয়েবসাইটের জন্য যদি কাজ করি, কোনো ফেসবুকের ব্যানারের জন্য যদি কাজ করি, কোনো অ্যাডভার্টাইজিংয়ের জন্য যদি কাজ করি, ইলাস্ট্রেটরের মাধ্যমে যদি কাজটা করতে চাই, তখন আমি ইউজ করব হচ্ছে ওয়েব। আর না হলে আমি যদি প্রিন্টের জন্য কোনো কাজ করি তখন আমি ইউজ করব হচ্ছে প্রিন্ট। খেয়াল করে দেখেন, আমি যখন প্রিন্টে যখন কাজ করতেছি, আমার এইখানে ইন্টারফেসটা আছে, এখানেও কিছু ইন্টারফেস আছে, জিনিসগুলো কি সেটা একটু জানা দরকার। প্রিন্টে যাওয়ার পর এখানে আমার কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, অর্থাৎ আপনি যার উপর কাজ করবেন তার একটা সাইজ আপনার দরকার, অর্থাৎ এরকম একটা পেজ দরকার। আমি এখন লিখব, তার জন্য আমার একটা পেজ দরকার। এখন আপনি যে লিখবেন আপনার একটা পেজ দরকার, এই পেজটার যে সাইজ লাগবে বা এটার একটা সাইজ আছে, সাইজ অনুযায়ী আপনি কাজ করবেন। এর জন্য এখানে ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, এখানে ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে। আপনি যদি চান এই ডিফল্ট সাইজগুলো ইউজ করতে, খেয়াল করে দেখেন এখানে লেটারে দেওয়া আছে, আমি যদি A4 এ ক্লিক করি এখানে চেঞ্জ হচ্ছে, এখানে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। খেয়াল করে দেখেন, যেটার মধ্যে ক্লিক করতেছে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। সো আপনি যদি চান এখান থেকে এটা নিয়ে কাজ করতে পারেন। আর আপনি যদি বলেন যে না, আমি আমার মতো উইথ এবং হাইট নিয়ে কাজ করব, যেমন একটু আগে আমি বললাম যে আমার 5 ফিট বাই 10 ফিটের একটা কাজ ছিল, ওই অনুযায়ী কাজ করব আমি, ওইটা কিভাবে করতে হয় না করতে হয় সেটাও আমরা দেখব। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা দেখলাম যে এখান থেকে আমি কি করতে পারি, আমার ডিফল্ট সাইজ আমি নিয়ে নিতে পারি, আমার প্রয়োজন মতো যে কোনো একটা সাইজ আমি এখান থেকে নিতে পারি। লেটার সাইজটা হচ্ছে সাধারণত আমরা অনেকেই দেখছি অফসেট পেপার, নিশ্চয়ই যারা কিনছেন সবাই এখানে কিনছেন, অফসেট পেপারের যে সাইজটা আছে ওইটা থেকে অল্প একটু হচ্ছে 1/2 ইঞ্চি ছোট হচ্ছে লেটার সাইজটা, ওইটা থেকে 1/2 ইঞ্চি ছোট হচ্ছে লেটার সাইজটা, হাইটটা ছোট। আর A4 সাইজটা হচ্ছে যারা অফসেট পেপার কিনছেন, আর নর্মালি আমরা খাতা যে ইউজ করি যে পেজটা আছে ওইটাকে বলা হয় A4 সাইজ, অর্থাৎ ওই পেজটা হচ্ছে A4 সাইজের পরিমাপ।
লিগেলটা হচ্ছে A4 সাইজের থেকে একটু বড়, অর্থাৎ উইথটা ঠিক আছে, হাইটটা হচ্ছে 14 ইঞ্চি, উইথটা হবে হচ্ছে আপনার 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি হয়, আর হাইটটা হয় হচ্ছে আপনার 14 ইঞ্চি। আর টেবলে হচ্ছে আপনার ডবল, অর্থাৎ 14/20 এরকম একটা অপশন হয়। সবগুলো আমি দেখায় দিব আপনাদেরকে, এগুলো জাস্ট ইঞ্চিতে দেখাচ্ছি। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনি তো আমাদেরকে ইঞ্চিতে বলতেছেন, কিন্তু এইখানে তো আসতেছে পয়েন্টস, এখানে উইথ এবং হাইটটা আসতেছে ঠিকই, কিন্তু এখানে তো পয়েন্টস আসতেছে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি উইথ এবং হাইটের সাথে সাথে এই পয়েন্টসটাও চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। কিভাবে করবেন না করবেন সেটা একটু দেখাচ্ছি। তো প্রথমে আমরা বুঝলাম হচ্ছে এখানে কিছু ডিফল্ট অপশন থাকে। দ্বিতীয়টা হচ্ছে এখানে আপনার একটা নাম ইউজ করতে পারবেন। এখানে দেখেন আনটাইটেল নেম আছে, আনটাইটেল 1 আছে। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে আনটাইটেলের মধ্যে একটা নেম ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন আপনি লিখলেন হচ্ছে নিউ, এখানে আপনি নিউ লিখতে পারেন, ইচ্ছা করলে নাউন লিখতে পারেন, ইচ্ছা করলে আপনি আপনার নাম দিতে পারেন, ইচ্ছা করলে আপনার প্রজেক্টের নাম দিতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন, এর জন্য কোনো বাধ্যবাধকতা নাই। দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে উইথ এবং হাইট। এখন উইথ এবং হাইট যে আমরা ইউজ করব, এখন আমি তো এখানে সবসময় ইউজ করে অভ্যস্ত হচ্ছে আপনার ইঞ্চিতে, এখানে আমি ইউজ করে অভ্যস্ত হচ্ছে ইঞ্চিতে। দেখবেন আমরা যদি কোনো কাজের কথা বলি কত বাই কত ইঞ্চি বলি, আমি কিন্তু কখনো বলি না মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, এগুলি কিন্তু বলি না। আমরা খুব মানে পরিমাপের ক্ষেত্রে বেশি ইউজ করি হচ্ছে কত ফিট, কত ইঞ্চি, এই কথাটা ইউজ করি। যদি ফিট হয় তো ফিট, আর যদি ফিট না হয় তখন হচ্ছে আপনার ইঞ্চি ইউজ করি। এইখান থেকে আপনি পরিমাপের এককগুলো কিভাবে চেঞ্জ করবেন, এই পাশেই দেখেন পরিমাপের একক চেঞ্জ করার জন্য একটা ওয়ে আছে, যেখানে পয়েন্টস দেওয়া আছে, আর এখানে একটা অ্যারো আছে, অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে আপনি পরিমাপের এককগুলো খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে ইঞ্চি, এখান থেকে সেন্টিমিটার, এখান থেকে মিলিমিটার, যা ইচ্ছা তা আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। এখানে আবার একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে সাপোজ মনে করেন আপনার এক ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমাকে 300, তুমি এক কাজ করো, তুমি আমাকে 300 উইথ হচ্ছে 300 মিলিমিটার আর হাইট হচ্ছে 500 মিলিমিটার, এই ইয়াতে একটা কাজ করে দাও, এই মেজারমেন্টে আমাকে একটা কাজ করে দাও। এখন আপনি কি করলেন, ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে মিলিমিটারের মধ্যে ক্লিক করবেন, প্রথম কাজটা হচ্ছে এটা। সাপোজ মনে করেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে প্রথম কাজ করব হচ্ছে আমি মিলিমিটারে যাব, আমি কিন্তু আমার ক্লায়েন্ট যেটা বলছে সেই অনুযায়ী কাজ করব, মিলিমিটারে যাব, মিলিমিটারে গিয়ে এইখানে হচ্ছে আমি আমার ভ্যালু বসাবো। এখানে ছিল হচ্ছে 300, সরি এটা আমি ডিলিট করে দিব, এখানে হচ্ছে 300 আর হাইটটা হচ্ছে 500। দেখেন আমার উইথ এবং হাইট আমার ক্লায়েন্ট আমাকে যেটা বলছে সেটা অলরেডি চলে আসছে। এখন আবার আরেকটা প্রশ্ন আছে বা সমস্যা আছে। আমার সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে আমি তো আসলে মিলিমিটার নিয়ে কাজ করতে অভ্যস্ত না, আমার সবসময় ভালো লাগে হচ্ছে ইঞ্চি নিয়ে কাজ করতে। সেক্ষেত্রে আমি কি করব, আপনি জাস্ট এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে মিলিমিটারের জায়গায় ইঞ্চিতে ক্লিক করবেন, অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ ইঞ্চিতে মিলিমিটারটা এখন অটোমেটিকলি ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি যদি আবার মিলিমিটারে ক্লিক করেন, দেখেন আবার 300/500 আছে। এখন আপনার ক্লায়েন্ট বলছে মিলিমিটারে নিয়ে কাজ করতে, আপনি অলওয়েজ কাজ করে মজা পান হচ্ছে আপনার সেন্টিমিটারে, আপনি কি করেন সেন্টিমিটারে ক্লিক করেন, অটোমেটিকলি সেন্টিমিটার হয়ে গেছে। অর্থাৎ সে অটোমেটিকলি আপনাকে কনভার্ট করে দিবে। এতে সুবিধা হয় হচ্ছে আপনাকে ক্যালকুলেটর নিয়ে বসে কত বাই কত ইঞ্চি এটা আপনাকে হিসেব করে বের করতে হবে না, অটোমেটিকলি আপনাকে কি করতে হবে, কি করে কনভার্ট করে দেয়। এরপরে হচ্ছে এইখানে দেখেন দুইটা অপশন আছে, যার নাম হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন জিনিসটা কি, আপনি যে ডকুমেন্টসটা ক্রিয়েট করবেন এটা কি লম্বাটে হবে না পাশাপাশি হবে, অর্থাৎ উইথটা বেশি হবে না হাইটটা বেশি হবে। যদি এরকম চান আপনি ইচ্ছা করলে এরকম ওরিয়েন্টেশনগুলো ইউজ করতে পারেন। যদি সাপোজ মনে করেন আপনি এখান থেকে উইথটা হচ্ছে হাইট, হাইটটা হচ্ছে উইথ, এরকম করতে চাচ্ছেন, এখন একটা ওয়ে আছে হচ্ছে এটাকে কপি করে এখানে পেস্ট করা, আবার এখানে লিখা, এত কিছু করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করেন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে খুব সহজে উইথ হাইট, হাইট উইথ করে ফেলতে পারেন। এর পাশে একটা অপশন আছে যার নাম হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডের কাজটা হচ্ছে আমি যে পেজটা ক্রিয়েট করতেছি সেই পেজটা যদি আমার প্রয়োজন হয় আমি 2টা 3টা 4টা 5টা করেও নিতে পারি। আপনার যদি প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে 1 2 3 এখানে নিতে পারেন, অর্থাৎ 2-3টা পেজ একসাথে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। এইখানে একটা জিনিস সমস্যা আছে, এই উইথ এ হাইটের মধ্যে একটা জিনিস সমস্যা আছে। সমস্যাটা কি,
সমস্যাটা হচ্ছে আমরা যারা ঢাকা থাকি প্লাস হচ্ছে নর্মালি প্রত্যেকটা জায়গাতেই শহরগুলোর মধ্যে দেখবেন ফুট ওভারব্রিজ যেগুলো আছে, ফুট ওভারব্রিজগুলোর মধ্যে রাস্তার এই পার থেকে ওই পারে যে ফুট ওভারব্রিজগুলো যায় ওগুলোর পাশে দিয়ে দেখবেন বড় ব্যানার তৈরি করা, অর্থাৎ অনেক লম্বাটে প্রায় 100-150 ফিটের ব্যানার তৈরি করা, লম্বাটে ব্যানার তৈরি করা, বিশেষ করে বিজয় দিবস, সড়ক দিবস, পুলিশ দিবস এইসবের মধ্যে বড় বড় ব্যানার ওরা ক্রিয়েট করে রাখে। এখন এত বড় ব্যানার আমি ক্রিয়েট করব কিভাবে? অর্থাৎ সাপোজ মনে করেন ওই ফুট ওভার ব্রিজটা হচ্ছে 100 ফিট, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ এই রাস্তাটা হচ্ছে 100 ফিট, আপনাকে 100 ফিট লম্বা, সরি উইথ হচ্ছে 100 ফিট, পাশে হচ্ছে 100 ফিট আর হাইটে হচ্ছে 10 ফিট, এরকম টাইপের একটা ডিজাইন আপনাকে ক্রিয়েট করতে হবে। তো আমি যেহেতু আপনার এখানে কোনো ফিট নাই, একটু খেয়াল করে দেখেন এখানে কোনো ফিট নেই, তখন আমাকে যেটা করতে হবে প্রথমে আমাকে 100 ফিটকে ইঞ্চিতে রূপান্তরিত করতে হবে, দেন হচ্ছে আমি এখানে ইউজ করব। এখন 100 ফিট যদি আমি ইউজ করি, 100 ফিটকে 12 দিয়ে যদি গুণ করি তাহলে 1200 ইঞ্চি। 1200 ইঞ্চি যখন দিলাম খেয়াল করে দেখেন এখানে রেড কালার হয়ে গেছে, এখানে রেড কালার হয়ে গেছে বিকজ অফ সে 1200 ইঞ্চি পর্যন্ত সাপোর্ট করে না, সে 1200 ইঞ্চি পর্যন্ত সাপোর্ট করে না। এখন আপনার প্রথম কোশ্চেন, তাহলে আমি এই ডিজাইনটা করব কিভাবে? এই ডিজাইনটা আমি করব কিভাবে? এটা তখন আপনাকে করতে হবে অনুপাত সিস্টেমে কাজ করতে হবে। যেমন 100 ফিট ছিল আর 10 ফিট ছিল, আপনি এখানে ইউজ করবেন হচ্ছে 100 ইঞ্চি আর এখানে ইউজ করবেন হচ্ছে 10 ইঞ্চি, অর্থাৎ এটার অনুপাতটা আপনি হিসাব করে দেখেন 10/100 যদি আপনি হিসাব করেন তখন দেখবেন অনুপাতটা হবে হচ্ছে আপনার 1:10, এরকম একটা অনুপাত আসবে। তা আমি কি করলাম 10 ফিটকে 10 ইঞ্চিতে রূপান্তরিত করছি আর 100 ফিটকে 100 ইঞ্চিতে রূপান্তরিত করছি। আমি জাস্ট এটার একটা ছোট একটা উদাহরণ দেই। সাপোজ মনে করেন আমার হাতে একটা রাবার আছে, সেই রাবারটার মধ্যে একটা চারকোনা রাবার আছে, রাবারটার ডান পাশটা হচ্ছে 2 ইঞ্চি আর মানে পাশাপাশি হচ্ছে 2 ইঞ্চি আর উপর নিচ হচ্ছে 1 ইঞ্চি। আমি যদি এখন রাবারটা টানি সে দেখবেন 2 ইঞ্চি 2 ইঞ্চির মতো উইথ হচ্ছে আর হাইটটাও হাইটের মতো উইথ হচ্ছে, অর্থাৎ 1 ইঞ্চি 1 ইঞ্চির মতো করে বড় হচ্ছে, 2 ইঞ্চি 2 ইঞ্চির মতো করে বড় হচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করে এটাকে যখন প্রেসে দিবে সে হচ্ছে 100 ফিট বাই 10 ফিট হিসাব করেই ওইখানে আপনার প্রিন্ট দিবে। এই পর্যন্ত আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কিভাবে আমরা আনুপাতিক হারে আমাদের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটাকে আমরা কি করতে পারি, কমাতে বাড়াতে পারি। অর্থাৎ আমাকে যদি এক্সট্রা অনেক লার্জ কোনো ডিজাইন দেয়, সেই লার্জ যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমি কিভাবে আনুপাতিক হারে কমিয়ে আমি কাজ করব। অলওয়েজ একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে কোনো পরিমাপ যদি আপনার 300-400 ইঞ্চিতে চলে যায় তখন এটা অনুপাতিক নিয়ে আসবেন, অর্থাৎ অনুপাত করবেন, আপনার উইথ এবং হাইটটাকে অনুপাত করে ওটাকে ইঞ্চিতে কনভার্ট করবেন। ইঞ্চিতে কনভার্ট করলেই আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ওই অনুযায়ী রেশিও মেনটেন করে অনুপাত করলে রেশিও অনুযায়ী আপনার ছোট বড় হবে বা অর্থাৎ কম বেশি হবে। এরপরে যখন প্রিন্টে যাবে, প্রিন্টে যাওয়ার পর সে এইখান থেকে কি করবে, ওই রেশিও অনুযায়ী সে প্রিন্ট করবে, অর্থাৎ 100 ফিট বাই 10 ফিট হিসেবেই প্রিন্ট করবে। আর এটা পসিবল হয় একমাত্র ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে, কারণ ইলাস্ট্রেটর ফাইলটা লার্জ করতে পারে, এতে আপনার ফাটে না। এই একই কাজটা যদি আমি ফটোশপে করি তাহলে কিন্তু আমার পক্ষে মানে কোনোভাবেই এটা কাজ করতে পারবেন না। আচ্ছা, এরপর চলেন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলি, যার নাম হচ্ছে ব্লিড। এই যে ব্লিড যে অপশনটা আছে এই ব্লিডটা নিয়ে একটু কথা বলি। ব্লিড জিনিসটা কি? আমরা এখানে ব্যানার ডিজাইন দেখছি, তারপর হচ্ছে আপনার এইখানে আপাতত ব্যানার ডিজাইনটা দেখছি। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে ব্যানারটা দেখতেছেন, এই যে ব্যানারটা যে দেখতেছি এই ব্যানারের পাশে একটু খেয়াল করে দেখেন একটা সাদা অংশ দেখা যাচ্ছে। এই যে ব্যানারটা দেখতেছেন এই ব্যানারটার নিচে একটা সাদা অংশ দেখা যাচ্ছে। এই যে ব্যানারটা দেখতেছেন এই ব্যানারটার নিচে বা এই পাশে একটা সাদা অংশ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই সাদা অংশটা কি বা এই সাদা অংশটা কেন ইউজ করা হয়, এই এক্সট্রা অংশটা কেন ইউজ করা হয়? একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটার
এই যে অংশটার মধ্যে একটা ছোট একটা ছিদ্র করা আছে, খেয়াল করছেন, যেটা দিয়ে আপনার ছিদ্র করে আপনার ওয়ালের মধ্যে লাগানো হয় বা দড়ি দিয়ে ঝোলানো হয়। এখন আমাকে উনি মেজারমেন্ট দিছে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট দিছে হচ্ছে আপনার, বা এইখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট দিছে। আমি একটু আরেকটু সামনের দিকে যাই, দেখি ভালো কোনো ব্যানার আছে কিনা। সাপোজ মনে করেন এটাই, এইখান থেকে এই পর্যন্ত ব্যানারের মেজারমেন্ট দিছেন হচ্ছে আপনার 7 ফিট, আর এইখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট দিছে হচ্ছে আপনার 4 ফিট। খেয়াল করবেন, এইখান থেকে এই পর্যন্ত দিছে হচ্ছে আপনার 7 ফিট, উপরের থেকে নিচ পর্যন্ত দিছে হচ্ছে আপনার 4 ফিট। এখন আমি যদি একদম 7 ফিট বাই 4 ফিট হিসেব করে আমি কাজ করি, কাজ করার পর এটা যদি আমি প্রিন্টে দেই, প্রিন্টে দেওয়ার পর উনি যদি 4 ফিট বাই 7 ফিট হিসেবে আমাকে ডিজাইনটা বের করে দেয়, আনফরচুনেটলি আপনি দেখলেন এখানে একটু বাঁকা হয়ে গেছে। অর্থাৎ উনি যখন প্রিন্ট করছেন, প্রিন্ট করতে গিয়ে একটু বাঁকা হয়ে গেছে। আপনি যখন এটাকে সোজা করবেন, অর্থাৎ আপনি এই ডিজাইনটাকে যখন সোজা করতে যাবেন কেটে, তখন কি আমার অ্যাকুরেটলি 4 ফিট বাই 7 ফিট মেজারমেন্টটা থাকবে? সেফ জোন নিতে হয়, যাকে বলা হয় ব্লিড। এটার সেফ জোন নিতে হয়, যাকে বলা হয় ব্লিড। আমরা হয়তোবা অনেক সময় দেখছি যে আপনার প্রিন্টিংয়ের যে বুকগুলো আছে, প্রিন্টিংয়ের যে বুকগুলো আছে, সে বুকগুলোকে আপনার প্রিন্ট করার পর এটা কাটিং করে। আমরা হয়তো বা ইউটিউবে দেখছি বা অনেক জায়গায় দেখছি যে কাটিং করে, এক্সট্রা অংশটা কেটে ফেলে দেয়। কেন? যখন সে প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পর এক্সট্রা অংশটা এই কারণে নেয় যাতে এক্সট্রা অংশটা কেটে ফেলে দিলেও আমার মেইন মেজারমেন্টটা ঠিক থাকে। যদি একটা জিনিস খেয়াল করলেন, মনে করেন আমার এটা অ্যাকুরেটলি উনি কি করছেন, প্রিন্ট করছেন, একদম 4 ফিট বাই 7 ফিট প্রিন্ট করছেন, বাঁকা হয় না, কিছু হয়নি। কিন্তু উনি যে এখানে ধরছেন, খেয়াল করে দেখেন, এই যে ধরছেন, এই ধরা জায়গাটা আমার মেইন ডিজাইনের মধ্যে চলে যেত। নাম্বার 2, এই যে ছিদ্রটা করছেন, অর্থাৎ এখানে একটা পিন ইউজ করছেন, এই পিনটা কিন্তু আমার মেইন ডিজাইনের মধ্যে চলে যেত। বুঝতে পারছি আমরা? এখানে যে আমরা পিনগুলো ওনারা ইউজ করছেন, অর্থাৎ এই এক্সট্রা যে পিনগুলো ইউজ করছেন, এই পিনটা হচ্ছে আমার মেইন মেজারমেন্ট, অর্থাৎ এই ডিজাইনের মধ্যে চলে যেত। এই ডিজাইনের মধ্যে চলে গেলে আনফরচুনেট যদি এটাকে অ্যাড করা হতো, তখন এটা ছিঁড়ে যেত। যেমন এইটা একটু দেখেন, এই যে পাশগুলো আছে, দেখেন পাশগুলোর মধ্যে পিন আপ করা আছে, এটা কোনো এক্সট্রা অংশ নেই, যার ফলে এই পিন আপ যে করছে এটা আপনার ডিজাইনের মধ্যে পিন আপ হয়ে গেছে না? যার ফলে কি হচ্ছে, যে এক্সট্রা অংশ না থাকার কারণে ওনার মেইন ডিজাইনের মধ্যে পিন আপ হয়ে যাচ্ছে। এই যে আমার যাতে কোনোভাবেই এই জিনিসটা নষ্ট না হয়, এই জিনিসটা যাতে আপনার কোনোভাবেই এক্সট্রা অংশটা না হয়ে যায়, আমার মেইন মেজারমেন্টটা নষ্ট না হয়ে যায়, এজন্যই এই ব্লিড ইউজ করতে হয়। আর এই ব্লিডটা ইউজ করবেন হচ্ছে আপনার মেজারমেন্টের একটা অনুপাতিক হিসাব করে। অনুপাতিক হিসাব বলতে কি বোঝায়, আমার এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট মনে করেন, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 ফিট। এখন আমি যদি মনে করি যে 7 ফিট যেহেতু আছে, একটু বড় করেই ব্লিড দেই, তাহলে কি হবে, আপনার এই যে এটা যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার সাথে এক্সট্রা অংশ, অনেকটুকু এক্সট্রা অংশ আমার চলে যাবে। আমি এটা কখনোই করব না। আমি যেটা করব, 7 ফিট বলেন, 10 ফিট বলেন, 5 ফিট বলেন, যাই বলেন না কেন, পাশে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি একটা ব্লিড দিবেন। যদি ফুট হিসেবে কাজ করেন, যদি ফুট হিসেবে কাজ করেন, তখন ব্লিডটা দিবেন হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি। আর যদি ইঞ্চি হিসেবে কাজ করেন, তখন কাজ করবেন হচ্ছে, দিবেন হচ্ছে, অর্থাৎ ইঞ্চি বলতে আমি বুঝাচ্ছি যে 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চির একটা কাজ করতেছে, ওইটার ক্ষেত্রে যদি আমি দেই, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি কোয়ার্টার ইঞ্চি দিব, অর্থাৎ 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। সাপোজ মনে করেন আমি এখন লেটার সাইজ নিচ্ছি, অর্থাৎ যার উইথটা হচ্ছে আপনার 8.5 ইঞ্চি আর হাইটটা হচ্ছে 11 ইঞ্চি, এই সাইজ একটা নিচ্ছি। এখন এই সাইজ নেওয়ার পর আমি যদি চিন্তা করি, উনি তো আমাকে বলছে 1 ইঞ্চি বারে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি আপনার ব্লিড নিতে। আমি কি করলাম, 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি নিলাম, ব্লিড নিলাম। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে চলে আসবে হচ্ছে আপনার কত, 8.5-এর সাথে আরো 2 যোগ হবে, অর্থাৎ 10.5, আর এটার সাথে আরো 2 যোগ হবে, অর্থাৎ প্রায় 13 ইঞ্চি বাই 10.5 ইঞ্চি আমার একটা ডিজাইন চলে আসবে। ডিজাইন বলতে আমার একটা প্রিন্ট চলে আসবে, যার মধ্যে অযথায় 1 ইঞ্চি 1 ইঞ্চি আমার এক্সট্রা অংশ যাচ্ছে। আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট কোয়ার্টার ইঞ্চি নিব।
এটা হচ্ছে 8/1 জাস্ট একটা চিকন একটা মার্জিন নিব যাতে জিনিসটা সেফ থাকে, আর কিছু না। এখন একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমার ডিজাইন কি তাহলে এই পর্যন্ত যাবে? না, আপনার ডিজাইন আপনার মেইন মেজারমেন্টের ভিতরেই থাকবে। ডিজাইন কখনো ব্লিডে যায় না। যিনি প্রিন্ট করবেন উনি হচ্ছে এক্সট্রা একটু অংশ অর্থাৎ ব্লিডটা নিয়ে ডিজাইন করবেন, প্রিন্ট করবেন, যাতে কেটে ফেলেও বা কোনো কিছু এক্সট্রা কিছু অ্যাড করলেও মেইন ডিজাইনটা যাতে নষ্ট না হয়। আমি ছোট একটা উদাহরণ দেই, খুব সহজেই বুঝতে পারবেন আপনি। সাপোজ মনে করেন আমাদের যেই আমরা যে শার্ট পরি, খেয়াল করে দেখবেন, বা আমরা যে জামা কাপড় পরতেছি, তার ভিতরে যিনি সেলাই করতেছেন আমাদের বডির যে পরিমাপটা আছে উনি নেওয়ার পর ওই বরাবর নেওয়ার পর আরও 1 ইঞ্চি বা আধা ইঞ্চি বেশি নিচ্ছেন দুই পাশ থেকে। কেন? যাতে সেলাই করলে সেলাইটা টিকে। এখন উনি যদি একদম অ্যাকুরেট 30 ইঞ্চি মনে করেন ধরলো, 30 ইঞ্চি করে জাস্ট যদি 30 ইঞ্চির উপরেই আপনার দুই পাশে সেলাই করতো, তাহলে কি হতো? জিনিসটা ছুটে যেত। উনি এক্সট্রা অংশটা কেন ইউজ করছেন? যাতে এটা টিকে। কোনো কারণে যদি আমার এটাকে বড় ছোট করতে হয়, ওইখান থেকে যাতে আমি কাজটা করতে হয়, অথবা এক্সট্রা কিছু যদি অ্যাড করতে হয় ওই এক্সট্রা অংশের মধ্যে যাবে, আমার মেইন মেজারমেন্টে যাতে নষ্ট না হয়। এখন আমি যেহেতু বলছি ব্লিড নিতে হবে, উনি যদি এইখানে ভিতরে যে জায়গাটা নিল অর্থাৎ কাপড়টা নিল, উনি যদি চিন্তা করতো যে 30 ইঞ্চির জায়গায় সাথে আরও 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি এক্সট্রা কাপড় নেই, এতে দুইটা অসুবিধা। এক হচ্ছে আপনি যখন পরবেন তখন ভিতরে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি জিনিস বের হয়ে থাকবে, অর্থাৎ ভিতরের দিকে ঢুকে থাকবে, যেটা একটু উঁচু হয়ে থাকবে। 2 নম্বর হচ্ছে আপনার কাপড় বেশি যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যদি এক্সট্রা অংশ বেশি নিয়ে প্রিন্ট করতে যাই তখন আমার প্রিন্টের কাগজ বেশি যাবে এবং জিনিসটা বড় দেখা যাবে, খারাপ দেখা যাবে। এই জন্য যখনই আপনি প্রিন্ট রিলেটেড কোনো কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনি ব্লিড নিয়ে কাজ করবেন যখনই প্রিন্টের কাজ করবেন। কিন্তু যদি আমি ওয়েবের কাজ করি, ওয়েবে আপনার ব্লিড লাগে না, ওয়েবে ব্লিড লাগে না। এখন একটা কোশ্চেন থাকতে পারে, ওয়েবে ব্লিড লাগে না, ওয়েবে ব্লিড লাগে না, এটা আপনি কিভাবে বলতে পারেন? ওটারই একটা প্রমাণ দিতেছি। আমি একটু আমার ফটোশপটা ওপেন করে নিচ্ছি, ওপেন করেই আপনাকে আনসারটা দিয়ে দিচ্ছি। এখানে আপাতত দেখতেছি, দেখেন এক্সট্রা কোনো অংশ নেই, আর এইখানে দেখেন প্রত্যেকটা জায়গাতেই এক্সট্রা একটা অংশ আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েব ব্যানার। এই প্রত্যেকটা ওয়েব ব্যানারে দেখেন কোথাও কোনো জায়গায় আপনার এক্সট্রা অংশ ইউজ করে নাই। খেয়াল করে দেখেন কোথাও কোনো জায়গায় এক্সট্রা অংশ ইউজ করে নাই, কিন্তু নর্মাল প্রিন্ট ব্যানারের প্রত্যেকটার মধ্যে এক্সট্রা অংশ ইউজ করা। এখন একটা কোশ্চেন থাকতে পারে, মার্জিন আর ব্লিড কি এক জিনিস? না, মার্জিন আর ব্লিড কখনো এক না। মার্জিন হচ্ছে আমার মেইন মেজারমেন্টের ভিতরের দিকে। মার্জিনটা হচ্ছে সহজ ভাষায় বলি, আমরা যখন পরীক্ষার খাতায় লিখি অথবা বাসায় খাতায় লিখি, লিখার সময় আমি যেটা করি সেটা হচ্ছে আমার খাতার মধ্যে আমি স্কেল দিয়ে একটা রুলিং করতেছি। কেন করতেছি? যাতে এর বাইরে আমার লেখাগুলো না যায়। এর বাইরে লেখাগুলো গেলে কেমন হবে? একটা দেখা যাবে সামনে, একটা পিছনে, একটা মানে সমান হবে না। এই সমান্তরালটা করার জন্যই হচ্ছে আপনার মার্জিনটা ইউজ করা হয়। ঠিক একইভাবে একটু খেয়াল করে দেখেন, এই যে ডিজাইনটা যা আছে এই ডিজাইনটার মধ্যে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা আছে চারিদিক থেকে, এবং এর ভিতরে হচ্ছে লেখাগুলো আছে। যদি মার্জিনটা ইউজ করা না হতো তাহলে দেখা যেত কি, তাহলে হচ্ছে একটা লেখা এখানে থাকতো, একটা লেখা এখানে থাকতো, একটা লেখা এখানে থাকতো, একটা লেখা এখানে থাকতো। ঠিক একইভাবে এইখানে যখন যাচ্ছি, কোনটা দিয়ে দেখালে আপনার সুবিধা হবে দেখি আছে কি না, তাহলে আপনি খুব ভালো বুঝবেন। এখানে একটু দেখাই, এই যে আমি ওনার যে কাজটা দেখতেছেন বা ওনার যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটার মধ্যে এখানে একটু খেয়াল করে দেখেন যে ওনাদের এই যে ভিতরের অংশটা একদম এইখান থেকে শুরু করে দেখেন, খেয়াল করে দেখেন একদম সমান, কারণ এখানে ওনারা মার্জিন ধরে নিছে। এবং এই পাশটা একটু দেখেন সমান। ওর তো মেইন মেজারমেন্ট হচ্ছে এইখানে, এটা বড় ডিস্টার্ব করতেছে। ওর তো মেইন মেজারমেন্ট হচ্ছে এইখানে, তাহলে সে তো ইচ্ছা করলে এইখানেও নিতে পারতো। এটা না নিয়ে সে কি করছে? মার্জিনের ভিতরে কাজটা করছে, যার ফলে দেখতে সুন্দর লাগতেছে। তো মার্জিন হচ্ছে আমার মেইন মেজারমেন্টের ভিতরের অংশ মার্জিন, আর মেইন মেজারমেন্টের বাইরের অংশের নাম হচ্ছে ব্লিড। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আর ব্লিডকে বলা হয় সেফ জোন, ব্লিডকে বলা হয় সেফ জোন। সো আমি কি করলাম, এখান থেকে একটা আপাতত ব্লিড নিয়ে নিলাম, নিয়ে আমি রেডি করতেছি। আচ্ছা, এখানে আবার একটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে আমি উপরে নিচে সাইডে পাশে অর্থাৎ দুই পাশে এবং উপরে নিচে আলাদা আলাদা ব্লিড দিতে চাই।
অর্থাৎ আমার টপ এবং বটম অর্থাৎ উপরে এবং নিচে হবে হচ্ছে 1/2 ইঞ্চি করে, আর লেফট অ্যান্ড রাইট হবে হচ্ছে আপনার 1/4 ইঞ্চি করে। সেক্ষেত্রে আমি কি করব, আপনি তো এখানে একটা ক্লিক করার সাথে সাথে সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা লিঙ্ক আছে, চেইন আছে। এই চেইনটাকে যদি আনলিক করে দেন তখন ইচ্ছা করলে আপনি টপ বটম রাইট এগুলো সবগুলো কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারেন। দেখেন আমি চেঞ্জ করতেছি, কোনো ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না, বাকিগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু যখন লিঙ্ক করা থাকবে তখন সবগুলো একই রকম হয়ে যাবে। মানে টপ একটাতে দিলে যা হবে সবগুলোতে দিলেই তাই হবে। আর অলওয়েজ ইউজ করবেন হচ্ছে লিঙ্ক ইউজ করে কাজ করবেন। খেয়াল করে দেখেন এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনের চারপাশে কিন্তু সেম ব্লিড ইউজ করা, চারপাশেই সেম ব্লিড ইউজ করা, কোথাও বড় ছোট নাই। আপনি যদি চান এরকম করে ডিজাইন করতে, দেখেন চারপাশে একদম সেম ব্লিড ইউজ করা, কোথাও বড় ছোট নেই। এজন্য যে কোনো আপনি যখন কাজ করতে যাবেন, বিশেষ করে আপনার প্রিন্ট রিলেটেড ওয়ার্কগুলো করতে যাবেন, তখন আপনি কি করতে পারেন, এই ধরনের কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে, এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা তৈরি করা, এটার মধ্যে তো কোনো ব্লিড ইউজ করা নাই। এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওনারা ডিজাইন করার জন্যে ব্লিড ইউজ না করে ওনারা কেটে ফেলে দিচ্ছেন, হয়তো আপনার ব্লিড হিসেবে চলে আসছে, বাকি অংশটা কেটে বা ভিতরের দিকে মুড়িয়ে দিচ্ছেন, পিছনের দিকে মোড়ানো আছে, মুড়িয়ে এটাকে অ্যাড করে দিচ্ছেন। খেয়াল করে দেখেন এই পাশটা কিন্তু মোড়ানো, এটাকে মুড়িয়ে পিছনের দিকে দিয়ে দিচ্ছেন, যার জন্য ব্লিডটা আপনি দেখতে পাচ্ছেন না। তো এইভাবে আপনি আপনার অংশগুলো ইউজ করবেন। আচ্ছা, যে কোশ্চেনটা আপনাদের ছিল যে ফটোশপে ইলাস্ট্রেটরে আছে, ফটোশপে আছে কিনা একটু খেয়াল করে দেখেন। আমি যদি এখন ফটোশপে যাই, সব ফটোশপে গিয়ে যদি আমি নিউ ডকুমেন্টস ক্রিয়েট করি, নিউ ডকুমেন্টস ক্রিয়েট করে যদি আমি এখানে ওপেন করি, একটু ভালো করে দেখেন এখানে দেখেন ব্লিড নামের কোনো অপশন নেই। এখানে খেয়াল করে দেখেন ব্লিড নামের কোনো অপশন নেই, যেটা ইলাস্ট্রেটরের আছে। আর আমরা জানি ফটোশপ ওয়েব রিলেটেড ওয়ার্ক প্রোভাইড করে, এই জন্য এখানে কোনো ধরনের নেই। আর এখানে প্রিন্ট রিলেটেড কাজের মধ্যে ব্লিড ইউজ হয় বিধায় ব্লিডের আলাদাভাবে সংজ্ঞা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার চলেন আরেকটা জিনিস দেখি। সরি, এটা আমি আছে, হ্যাঁ আছে। আরেকটা জিনিস দেখি, এই নিচে একটা জিনিস খেয়াল করে দেখেন, CMYK লেখা আছে। CMYK জিনিসটা কি? এটা হচ্ছে একটা কালার মুড। আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই কালার প্রিন্টার দিয়ে কালার করছি, একবার না একবার হলেও কালার করছি। আমরা যখন কালার প্রিন্টারে কালার করছি তখন হচ্ছে কালারের যে প্রিন্টারটা ছিল, অর্থাৎ যেখান থেকে প্রিন্ট করছি, খেয়াল করছেন কিনা জানি না, কখনো প্রিন্টারের পাশেই ছোট ছোট 4টা বোতল থাকে, ছোট ছোট। একটার মধ্যে লেখা থাকে C, একটার মধ্যে লেখা থাকে M, একটার মধ্যে লেখা থাকে Y, একটার মধ্যে লেখা থাকে K। এই CMYK হচ্ছে প্রিন্টের মেইন কালার। CMYK এর ফুল মিনিং কি? CMYK এর ফুল মিনিং হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, টোটাল হচ্ছে 4টা কালার। আর এই 4টা কালার হচ্ছে ওয়ার্ল্ডের যতগুলো কালার আছে সবগুলো কালারের সংমিশ্রণ করে, অর্থাৎ প্রত্যেকটা কালারের সংমিশ্রণ করে হচ্ছে CMYK। এই CMYK হচ্ছে প্রাইমারি কালার। ফার্স্ট প্রাইমারি কালার হচ্ছে আপনার CMYK। সেকেন্ডারি প্রাইমারি কালার হচ্ছে এইখানে, একটু যাই এবার একটু দেখতে পাবেন। প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি কালার হচ্ছে RGB। RGB হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি কালার, অর্থাৎ RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই 7টা কালারই হচ্ছে প্রাইমারি কালার। একটা হচ্ছে ফার্স্ট প্রাইমারি কালার, আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি প্রাইমারি কালার। এই 7টা কালার থেকেই আপনার ওয়ার্ল্ডের যত কালার আছে সব কালার আসে। অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনি বাজারে গেছেন বা কোথাও গেছেন, গিয়ে দেখলেন যে ওইখানে লেখা আছে 1 লাখেরও বেশি আপনাকে কালার দিবে। অ্যাকচুয়ালি কিভাবে কালারটা দেয়? কালারটা দেয় হচ্ছে সায়ান একটু বেশি দেয়, ম্যাজেন্ডা একটু কম দেয়, আবার রেড একটু বেশি দিচ্ছে, গ্রিন একটু কম দিচ্ছে, এভাবে 3-4টা কালার মিশ্রণ করে একটা কালার নিয়ে আসে। যত কালার কম্বিনেশন আছে সব হচ্ছে এই কালার থেকেই হয়। এখন দেখেন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সো আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রিন্ট যখন কাজ করব তখন অবশ্যই আমি ইউজ করব হচ্ছে CMYK কালার। যদি আমি প্রিন্টের মধ্যে RGB কালার দেই তখন কি হয় একটু দেখেন। এখানে আমার একটা কোশ্চেন চিহ্ন চলে আসছে, সাবধান চিহ্ন চলে আসছে, আমরা এখানে একটা আমাকে সতর্ক করতেছে এরকম একটা চিহ্ন চলে আসছে, কারণ প্রিন্টের মধ্যে RGB কালার আসে না। আমি যদি এখানে আবার
সিএমওয়াই কে কালার দেই, দেখবেন ওকে। এখন চলেন আমি ওয়েবে যাই। আমি ওয়েবে গেলাম, ওয়েবে যাওয়ার সাথে সাথে দেখেন আরজিবি কালার চলে আসছে। আমি যদি ওয়েবে এখানে গিয়ে যদি সিএমওয়াই কে দেই, দেখেন আরজিবিতে সিএমওয়াই কে কালার ইউজ হয় না, সে আমাকে কোশ্চেন দিয়ে দিচ্ছে। সো দ্যাট আমি আপনাদেরকে এতক্ষণ যা বুঝালাম তার প্রমাণ নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে কোথায় কোন ধরনের কালার কোনটা কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, এই হচ্ছে আমার কালার কম্বিনেশন সব কিছুই। এখন যদি আমি প্রিন্ট ইউজ না করে ওয়েব ইউজ করতে চাই, তখন আমি এখানে কি করব, ওয়েব ইউজ করব, সিলেক্ট করব, এখান থেকে আমি পিক্সেল বা সামথিং যা যা দেওয়ার দিব, আর এখানে রাখবো হচ্ছে আরজিবি, রেখে দেন হচ্ছে আমি ওকে করে দিব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা একটু দেখায় দেয়। সেটা হচ্ছে মোর সেটিংসের মধ্যে আমি ক্লিক করলাম। মোর সেটিংসের মধ্যে ক্লিক করার পর এই অংশগুলো আমরা অলরেডি দেখছি, এই যে ব্লিড দেখলাম, উইথ হার্ট দেখলাম, পিক্সেল দেখলাম, কাস্টমস দেখলাম, নিউ যে অংশগুলো দেখলাম। এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আরজিবিতে দেখলাম এখানে কালার মুডটা আছে। এখানে খেয়াল করে দেখেন আরজিবিতে আছে কত, স্ক্রিন মুড হচ্ছে 72 পিক্সেল, পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। আমি প্রথমে আপনাদেরকে রাস্টার এবং ভেক্টরের পার্থক্যের মধ্যে বলছিলাম যে আরজিবিতে থাকে হচ্ছে 72টা পিক্সেল থাকে 1 ইঞ্চিতে। আর যদি এই জিনিসটা যদি আমি চেঞ্জ করে সিএমওয়াইকেতে নিয়ে যাই, দেখেন সিএমওয়াইকেতে নিয়ে গেলাম, মোড়ে গেলাম, খেয়াল করে দেখেন 300 পিপিআই, অর্থাৎ 300 দিয়েই শুরু। তার প্রত্যেকটা ইঞ্চির মধ্যে 300টা করে পিক্সেল থাকে, এতটা ঘনত্ব, প্রায় 128টা বেশি, 228টা বেশি তার। এবার বোঝেন কতটুকু ঘনত্ব। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস আমরা রেডি করলাম। তো এখন আমরা প্রথম থেকে আরেকবার বলি, আমরা জানলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে আমরা যে কাজগুলো করবো এর মধ্যে দুই ধরনের কোয়ালিটি কাজ হয়, একটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ আর একটা হচ্ছে ওয়েব রিলেটেড কাজ। প্রিন্ট রিলেটেড কাজগুলো আমরা সবগুলো করবো যে ইলাস্ট্রেটরে, কারণ আমরা জানি না এই কাজগুলো বড় হবে না ছোট হবে, অ্যাকুরেট মেজারমেন্ট আমরা জানি না। যদি অ্যাকুরেট মেজারমেন্ট জানা থাকে সেটা আমি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটার মধ্যে আমি করতে পারবো। যেহেতু প্রিন্টে কাজ করব তখন আমি অবশ্যই কি করব, সিএমওয়াই কে কালার মোড ইউজ করব, এবং প্রিন্টে কাজ করার সময় আমি ব্লিডটা ইউজ করব। যদি ওয়েবের ক্ষেত্রে আমি করি তখন আমাকে আরজিবি মোডে কাজগুলো করতে হবে। এই জিনিসগুলো আমাকে খেয়াল রেখে দেন হচ্ছে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। এখন খেয়াল করে দেখেন, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে। এই যে ইন্টারফেসটা দেখতেছেন, সাদা পেজটা দেখতেছেন, একে বলা হয় আর্টবোর্ড। এই অংশটার নাম হচ্ছে আর্টবোর্ড, যার উপর রেখে আপনাকে ইলাস্ট্রেটরের কাজগুলো করতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের যে ইন্টারফেসটা ছিল, অর্থাৎ ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা ছিল, সেই ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়ে গেছে? নাম্বার 1, আমার উপরে একটা নতুন অ্যাড হচ্ছে, অর্থাৎ নতুন একটা বার অ্যাড হয়ে গেছে। আর এইখানে কালার চলে আসছে, এখানে কিছু কালার চলে আসছে, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার, দুটো কালার চলে আসছে, আর উপর একটা অংশ অ্যাড হয়ে গেছে। এখন এই জিনিসটা সম্পর্কে একটু পরিচিত হওয়া দরকার। আমি একটু আরেকবার পরিচিত করে দিচ্ছি আপনাদেরকে ইন্টারফেস সম্পর্কে। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে মেনু বার। মেনু বার জিনিসটা কি? মেনু বার হচ্ছে এর মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারি। এই অপশনগুলো ইউজ করে, অপশন বার থেকে আমি কাজগুলো অপশনগুলো ইউজ করে আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি। নাম্বার 2, টুলবারের মধ্যে আমরা যে কাজগুলো করব, অর্থাৎ টুলস, যেই সব টুলস নিয়ে আমরা কাজগুলো করব সেই টুলসগুলো সজ্জিত থাকে যেই বারের মধ্যে, ওইটাকে বলা হয় টুলবার। এরপরে যে নিচে একটা প্লেট আছে তার নাম হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। এই অংশটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল জিনিসটা কি? কন্ট্রোল প্যানেল জিনিসটা হচ্ছে আপনি যখন যেই অবস্থাতে থাকবেন ওই অবস্থার কিছু শর্টকাট টুলস আপনাকে, শর্টকাট ওয়ে আপনাকে অ্যাড করে দেবে হচ্ছে কন্ট্রোল প্যানেল, যার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন জিনিসটাকে। ওই অপশনটার মাধ্যমে ওই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনি যে অপশনে আসেন ওইটাকে আপনি কি করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। খুব শর্টকাট সিস্টেম, এই জন্য কন্ট্রোল প্যানেলটা অ্যাড করে দেওয়া। আর হাতের বাম পাশে যে অংশটা আছে তার নাম হচ্ছে প্লেট বার। প্লেট বার জিনিসটা কি? প্লেট বার হচ্ছে টুলসের মধ্যে কিছু কিছু টুলস আছে যেগুলোর আরও অনেক ডিটেলস আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে শর্টকাট, আরও কিছু ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো আমরা পাবো হচ্ছে আপনার প্লেট বারের মধ্যে।
সো আমরা জানলাম হচ্ছে মেনুবার হচ্ছে বিভিন্ন অপশনের সমন্বয়ে গঠিত কিছু অংশ যেখান থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারি। নাম্বার 2 হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল হচ্ছে আমি যেই কাজটা করতেছি ওইটাকে কন্ট্রোল করার জন্য এখানে কিছু শর্টকাট ওয়ে দেওয়া থাকবে। নাম্বার 3 হচ্ছে আমাদের হাতের বাম পাশে থাকবে হচ্ছে টুলবারের মধ্যে যে টুলসগুলো আছে সেই টুলসের মাধ্যমে আমি কি করব, কাজগুলো করব। নাম্বার 4 হচ্ছে আমার হাতের বাম পাশে ডান পাশে হচ্ছে আপনার প্লেট বার আছে। এই প্লেট বার হচ্ছে টুলবারের ডিটেলস, অর্থাৎ টুলের মধ্যে যা আছে তার ডিটেলস যদি আমি খুঁজতে চাই তখন আমি প্লেট বার ইউজ করে কাজ করব। এইখানে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারতো, সেটা হচ্ছে আমি এই যে ডকুমেন্টসটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর মনে হচ্ছে আমি ডকুমেন্টসটা ভুল করছি। যেমন ফরহাদ ভাই বলছেন যে ব্লিড নেন নাই, ব্লিড নেই আমরা, এখন এখানে আমার একটা ভুল। সো আমি আমার ডকুমেন্টসটা ক্রিয়েট করার পর মনে হচ্ছে আমি ভুল করে ফেলছি, এখন আমি এটাকে কাস্টমাইজ করব কিভাবে, বা এখন আমার কি করণীয়? এখন আমার একটা করণীয় আছে, আর সেটা হচ্ছে আমি কি করব, এই যে ডকুমেন্টসটা যে ক্রিয়েট হলো এটার নাম হচ্ছে আর্টবোর্ড আর এটা হচ্ছে ডকুমেন্ট, যেখানে ওপেন হয়েছে তার নাম হচ্ছে ডকুমেন্ট। আমি এই ডকুমেন্টটাকে কি করতে পারি, ক্লোজ করে দিতে পারি। এটা হচ্ছে আমার বর্তমানে সলিউশন, এটা হচ্ছে বর্তমানে সলিউশন। আর দ্বিতীয়বার যখন করব তখন হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে জাস্ট হচ্ছে আমি ব্লিডটা নিয়ে নিব, সরি এখানে আপনি ইঞ্চিতে গা করে নেই, এরপরে তুমি ব্লিডটা নিয়ে নেব, দেন হচ্ছে আমি ক্রিয়েট করব। এটা হচ্ছে আমার এই মুহূর্তের সলিউশন, তাই না? এই মুহূর্তের সলিউশন হচ্ছে এটা। কিন্তু আপনি মনে করেন কোনো কাজ শুরু করে দিয়েছেন অলরেডি, এইখানে কিছু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, কাজ অলরেডি করে ফেলছেন কিছু কাজ। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনি ভুল করছেন, জিনিসটাকে আপনার ভুল হয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি কি কেটে দিবেন? তখন কেটে দিলে তো আপনার কাজ যেগুলো করছেন সেগুলোও চলে যাবে, কারণ ডকুমেন্ট যেহেতু ডিলিট করে ফেলছেন, সো আপনার কাজও তো চলে যাবে, কারণ এটা তো কোনো কাজে মানে কাজে লাগবে না, যেহেতু আপনার ডকুমেন্টসটা ছোট, ডকুমেন্টসটা আমাকে ঠিক করতে হবে। এখন আপাতত আমি যেটা জানি সেটা হচ্ছে ডিলিট করে দেওয়া। এখন এই জায়গায় আমি কিভাবে কাজ করতে পারি যাতে আমার কোনো ধরনের প্রবলেম না হয়? আপনি ইচ্ছে করলে আমার ডকুমেন্টস ক্রিয়েট করার পরেও আপনি ইচ্ছে করলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। আপনি চাইলে এটাকে এই অবস্থাতেই কাস্টমাইজ করতে পারেন। যেমন আমরা কয়েকটা জিনিস ফেলে আসছি। নাম্বার 1 ছিল হচ্ছে আপনার আমি ব্লিড নেই, নাম্বার 2 হচ্ছে নেই, এর আগেরটা ব্লিড ছিল না, নাম্বার 2 হচ্ছে আমি একের অধিক আর্টবোর্ড ইউজ করি নাই, এই জিনিসগুলো আমি করিনি। আর 3 নাম্বার হচ্ছে আমি আমার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে ভুল করছি। এখন আমি কি কাজ করব বা কিভাবে কাজ করব, এই কমন একটা কোশ্চেন আপনাদের থাকা দরকার ছিল। যাই হোক, যেহেতু করেন নাই আমি নিজে থেকে গিয়ে করে দিচ্ছি আপনাদেরকে। আরেকটা জিনিস মধ্যেখানে একটু বলে দেই আপনাদেরকে, অনেক সময় আমরা আমাদের ডকুমেন্টগুলো এভাবে ড্র্যাগ করতে গিয়ে ছুটে যায়, খেয়াল করবেন এভাবে ছুটে যায় আমাদের ডকুমেন্টগুলো, এভাবে ছুটে যায়। অথবা অনেক সময় দেখবেন যে এই কন্ট্রোল প্যানেলটা নাই, এই কন্ট্রোল প্যানেলটা নেই, এরকম থাকে অনেক সময়। যদি এরকম প্রবলেম হয় তখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার গিয়া দেখতেছেন আমাদের যেই ডকুমেন্টস বা টুলবার বা প্লেট বার উপরের যে অংশটা আছে এই অংশটাকে ধরে মাউসটাকে ধরে ড্র্যাগ করে আস্তে করে উপরে নিয়ে যাবেন। দেখেন নীল একটা আভা আসছে, এখন ছেড়ে দেন। নীল একটা আভা আসলে ছেড়ে দিবেন, এটা সেট হয়ে যাবে। আবার এটাকে ধরে এই বাম পাশে নিয়ে আসেন, দেখেন নীল একটা আভা আসছে, ছেড়ে দেন। আবার এটাকে ধরে ডান পাশে নিয়ে আসেন, নীল একটা আভা আসছে, ছেড়ে দেন। এই জিনিসটাকে বলা হয় ডকিং। এই জিনিসটাকে বলা হয় ডকিং, অর্থাৎ আমার যদি কোনো কিছু ছুটে যায় তখন এটাকে অ্যাড করা, এই সিস্টেমটাকে বলা হয় ডকিং, DOCKING, ডকিং। এখন আমার যে কন্ট্রোল প্যানেলটা নাই এটাকে কিভাবে আনবেন? কন্ট্রোল প্যানেলটা আনার জন্য আমি যাব হচ্ছে আমার মেনু থেকে উইন্ডোজে যাব। উইন্ডোজের মধ্যে এখানে একটা অপশন পাবেন হচ্ছে কন্ট্রোল, এই কন্ট্রোলের মধ্যে ক্লিক করবেন, দেখেন কন্ট্রোলটা চলে আসছে। অনেক সময় আপনার এখানে এই টুলবারটা নাও থাকতে পারে, এই দেখেন একটা অপশন আছে টুল। আবার আমি উইন্ডোজে গেলাম, এখানে একটা অপশন পাচ্ছেন টুল, এই টুলের মধ্যে ডিফল্ট কথাটা লেখা আছে, আমি এটা ক্লিক করলাম, টুলটা চলে গেছে। আবার যদি আমার প্রয়োজন হয় আনার, আমি টুলসে যাব, ডিফল্টে ক্লিক করলেই চলে আসবে। এভাবে আপনি খুব সহজেই এই অংশগুলো নিয়ে আসতে পারেন।
আমি যেই অপশনটার মধ্যে ছিলাম, অর্থাৎ আমি আমার ডকুমেন্টসটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে মনে হচ্ছে যে আমি এই ডকুমেন্টসটাকে আমি কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব? কাস্টমাইজ করার জন্য আপনি তিনটা ওয়ে ইউজ করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে এই কন্ট্রোল প্যানেলের মধ্যে ডকুমেন্ট সেটআপ নামের একটা অপশন আছে। ডকুমেন্ট সেটআপ নামের আমার এখানে একটা অপশন আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের যে মেনু বার আছে সেই মেনু বারের মধ্যে ফাইলের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আমি একটু জুম করে দেখাই, এই মেনুর মধ্যে ফাইলের মধ্যে ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার ডকুমেন্ট সেটআপ। আরেকটা অপশন হচ্ছে আমাদের যে টুল প্লেট আছে এই টুল প্লেটের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে আর্টবোর্ড টুলস, যার নাম হচ্ছে আর্টবোর্ড টুলস। এই টুলসের মধ্যে ক্লিক করলেও আমি এই অপশনগুলো এটাকে কাস্টমাইজ করতে পারবো। কিভাবে কাস্টমাইজ করব, কি সিস্টেমে কাস্টমাইজ করব সেটা একটু দেখা যাক। নাম্বার ওয়ান, আমি ডকুমেন্ট সেটআপে ক্লিক করলাম। ডকুমেন্ট সেটআপে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন আমার সামনে এই অপশনটা আসছে। এই অপশনটার মধ্যে কি কি আছে সেটা একটু দেখি। এই অপশনের মধ্যে আসে হচ্ছে আপনি যদি আপনার যেই ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসের ইউনিট ভুলে যান, অর্থাৎ আপনার নেওয়া দরকার ছিল মিলিমিটার, আপনি নিছেন হচ্ছে সেন্টিমিটার। আপনি নেওয়া দরকার ছিল ইঞ্চি, আপনি নিছেন হচ্ছে মিলিমিটার। তখন আপনি চাইলে খুব সহজ এখানে ক্লিক করে সেন্টিমিটার, মিলিমিটার, অর্থাৎ আপনি আপনার পরিমাপের এককটা চেঞ্জ করে নিতে পারেন। নাম্বার টু, আপনি ইচ্ছে করলে ব্লিডটাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী ব্লিডটাকে চেঞ্জ করে নিতে পারেন। এই দুইটা কাজ আমি এখান থেকে করতে পারতেছি। নিচের যে অংশগুলো আছে এগুলো একটাও কিছু ধরা দরকার নেই। এরপরে হচ্ছে আমি এই ডকুমেন্টসটা নিয়ে কাজ করব। এই ডকুমেন্টসটা নিয়ে যদি আমাকে কাজ করতে হয় তখন এই যে আর্টবোর্ড যে অপশনটা আছে এডিট আর্টবোর্ড, এই এডিট আর্টবোর্ডটার মধ্যে আমি ক্লিক করব। এডিট আর্টবোর্ডটার মধ্যে ক্লিক করলে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার এই আর্টবোর্ডটার মধ্যে একটা ডট 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 অংশ চলে আসছে, আর উপরে যে আপনার কন্ট্রোল প্যানেলটা আছে এই কন্ট্রোল প্যানেলটা একটু খেয়াল করে দেখেন আমার এটা অন্য একটা স্টাইলে চলে আসছে। এই জিনিসটা কি আমরা একটা একটা করে দেখি। নাম্বার ওয়ান, প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার যে বর্তমানে আর্টবোর্ডটা আছে সেটা এই মুহূর্তে আছে হচ্ছে লেটার সাইজ। আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে যে কোনো সাইজ এখান থেকে নিতে পারেন। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আমি এখানে যে সাইজগুলো আছে একটাও নিব না, আমি অন্য একটা সাইজ নিব, ওইটা আমি কিভাবে করব? হ্যাঁ, কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাকে। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো সাইজ নিতে পারেন। নাম্বার টু, আমি বলছিলাম যে আমরা এখানে দুইটা তিনটা ইউজ করতে পারি, আর্টবোর্ড ইউজ করতে পারি। এখন আপনি এখানে একটু খেয়াল করে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, এক হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সরি, আমি একটা জিনিস একটু ছেড়ে আসছিলাম, ওটা একটু দেখা দিই। আপনি প্রথমে গেলেন হচ্ছে আপনার যেই পেপারটা আছে সেই পেপারের সাইজে গিয়াতে যে কোন অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ লেটার সাইজে আছে, লেটারটা ইউজ করতেছি। নাম্বার টু হচ্ছে এটা পোর্ট্রেট আছে, এটা পোর্ট্রেট আছে। আপনি যদি চান এটা ল্যান্ডস্কেপ করতে, আপনি খুব সহজে এটাকে ল্যান্ডস্কেপ করে নিতে পারেন। খেয়াল করে দেখেন, পোর্ট্রেট চাইলে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ চাইলে ল্যান্ডস্কেপ। অর্থাৎ আপনি ভুল করছিলেন, পোর্ট্রেট করে ফেলছিলেন, আপনি ইচ্ছা করলে এখন ল্যান্ডস্কেপ করে নিতে পারেন, এখান থেকে খুব সহজেই ল্যান্ডস্কেপ করে নিতে পারেন। নাম্বার থ্রি, আমি যদি এই জায়গার মধ্যে একটু যাই, এখানে যদি আমি মাউসটা রাখি তখন দেখা যাবে হচ্ছে নিউ আর্টবোর্ড কথাটা লেখা আছে। নিউ আর্টবোর্ড জিনিসটা কি? নিউ আর্টবোর্ড হচ্ছে আপনি একটা আর্টবোর্ড ক্রিয়েট করছেন, আপনি যদি সেম আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চান তখন আপনি নিউ আর্টবোর্ডের মধ্যে ক্লিক করবেন। নিউ আর্টবোর্ডের মধ্যে ক্লিক করার পর আমি যদি এখানে আসি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার মাউসের সাথে নিউ একটা অংশ দেখা যাচ্ছে। আর বারবারই বলতেছি এটার যে সাইজটা, এটা হচ্ছে প্রথম যেটা সাইজ সেম টু সেম হবে। প্রথমটা যদি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি হয়, এখন এটাও 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি হবে। এখন আমি যদি এইখানে অ্যাড করতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন অ্যাড হয়ে গেছে। আমি যদি আরও একটা অ্যাড করতে চাই, এখানে গিয়ে ক্লিক করেন, নিচে রাখেন, অ্যাড হয়ে গেছে। আমি যদি আরও একটা অ্যাড করতে চাই, এখানে যান, অ্যাড করে দেন, অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে খুব সহজেই অ্যাড করতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে যে না,
আমি এটাকে ডিলিট করবো, আমার ভুল হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এটাকে যদি সিলেক্ট করতে চান জাস্ট মাউসটা এখানে ক্লিক করবেন, যেটার উপর সিলেক্ট করতে চান ওটার মধ্যে একটা মাউস ক্লিক করবেন, ক্লিক করে পাশেই দেখেন একটা অপশন আছে যার নাম হচ্ছে ট্রেস বিন, এই ট্রেস বিনের মধ্যে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করে আবার যদি এটাকে ডিলিট করেন ডিলিট হয়ে যাবে, আবার এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি চাইলে অ্যাডও করতে পারেন, ডিলিটও করতে পারেন। অর্থাৎ আমার যে একটা দুইটা তিনটা চারটা আর্টবোর্ড নিতে হবে প্রথমে, সেটা না করলেও আমি পারি, আমার প্রয়োজন আমি এখান থেকেই আর্টবোর্ড ইউজ করতে পারি। এরপরের যে অংশটা আছে তার নাম হচ্ছে আর্টবোর্ড, অর্থাৎ আমার যেখানে আর্টবোর্ডগুলো আছে এখানে নেমগুলো থাকবে, আর্টবোর্ড 1 2 3 4 5 6 হিসেবে নেমগুলো আসবে। এরপরের যে অংশটা আছে সেগুলোর হচ্ছে, আমি এখানে জুম করে দেখে আপনাকে, এইটা অংশটা হচ্ছে আপনার শো সেন্টার মার্ক। আমি যদি এই শো সেন্টার মার্কে ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে আমার একটা সবুজ রঙের অংশ চলে আসছে, আমি একটু জুম করে আপনাকে দেখাই, এখানে দেখেন একটা সবুজ রঙের অংশ চলে আসছে। এই জিনিসটা হচ্ছে আপনার যে আর্টবোর্ডটা আছে সে আর্টবোর্ডের একদম অ্যাকুরেট সেন্টার, এটা হচ্ছে আপনার আর্টবোর্ডের অ্যাকুরেট সেন্টার। যদি আপনি সেন্টার মার্ক ক্রিয়েট করতে চান তখন আপনি কি করতে পারেন, এটা ইউজ করতে পারেন। এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে শো ক্রস হেয়ার। আপনি যদি ক্রস হেয়ার ইউজ করতে চান ক্লিক করতে পারেন, দেখেন এই যে সবুজ টাইপের ক্রস দেখাচ্ছে, অর্থাৎ একদম 4 ভাগের 1 ভাগ দেখাচ্ছে, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, খুব সহজে আপনি 4 ভাগ করতে পারবেন। আর এরপর হচ্ছে শো ভিডিও সেফ এরিয়া, যদি ভিডিও সেফ এরিয়া ইউজ করতে চান আপনি করতে পারেন, তবে এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যে কাজগুলো করছি একটু আগে যে কাজগুলো করতে পারতাম সেই কাজগুলোরই একটা শর্টকাট ওয়ে আপনাকে দেখাচ্ছে। দেখেন শো কে সেন্টার মার্ক, শো ক্রস হেয়ার, শো ভিডিও সেফ এরিয়া, অর্থাৎ এই পর্যন্ত আমরা যা যা দেখছি তাই হচ্ছে এখানে আছে। এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ হচ্ছে উইথ এবং হাইটের কর্নারে, অর্থাৎ উপরের যে উপর লেফট টপ যে কর্নারটা আছে এখান থেকে শুরু করে এই যে পরিমাপটা আছে এটাকে বলা হয় এক্স অক্ষ, আর ডাউন রাইট কর্নার যেটা আছে সেটাকে বলা হয় ওয়াই অক্ষ। আপনি যদি চান এক্স অক্ষ ওয়াই অক্ষ পরিবর্তন করতে আপনি ইচ্ছা করলে করতে পারেন। এরপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে উইথ এবং হাইট। একটু আগে যে কথাটা বলছিলেন যে আমি উইথ এবং হাইটটা চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে করব, আপনি খুব সহজেই ইচ্ছা করলে এখানে ইচ্ছে করলেই ভ্যালুটা বসিয়ে দিয়ে উইথ এবং হাইটটা চেঞ্জ করতে পারেন। যেমন এই মুহূর্তে আছে হচ্ছে আপনার 8.5, আমি চাচ্ছি এটাকে 8.5 এর জায়গায় 20 করে দিতে, আমি চাচ্ছি এটাকে 20 করে দিতে, দেখেন 20 করে দিলাম। আর এইখানে আমি করে দিচ্ছি 10, খেয়াল করে দেখেন 20/10 ইঞ্চি হয়ে গেছে আমার এখানে, 20/10 ইঞ্চি হয়ে গেছে। অর্থাৎ আপনি এখান থেকে খুব সহজেই হাইট এবং উইডথটা চেঞ্জ করে কাজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়, অর্থাৎ আপনি যেমন চাইবেন তেমনভাবে আপনি ইচ্ছা করলে এখানে কাজ করে নিতে পারেন। তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই আপনি আপনার ডকুমেন্টসটাকে রেডি করে নিতে পারেন। আচ্ছা, এই যে ডকুমেন্টসটা আছে এই ডকুমেন্টসটা আরেকটা ইজিয়েস্ট ওয়েতে আপনি বড় ছোট করতে পারেন। কিভাবে, আমার যে ডকুমেন্টটা আছে অর্থাৎ আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের পাশে দেখেন একটা ডট 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 চিহ্ন দেখা যাচ্ছে, এই ডট ডট চিহ্নগুলোর মধ্যে এই পাশে দেখেন একটা পয়েন্টস দেখা যাচ্ছে, এখানে ধরে যদি আমি এটাকে বড় করি এটা আমি বড় ছোট করতে পারবো, তবে এটা কিন্তু ফ্রি হ্যান্ড বড় ছোট হবে, অর্থাৎ এটার মধ্যে কোনো পরিমাপ থাকবে না। যখন আপনি ছেড়ে দিবেন তখন দেখেন এখানে একটা পরিমাপ আসছে, কিন্তু এখানে আপনি অ্যাকুরেটলি বড় ছোট করতে পারতেছেন, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড বড় ছোট করা। সাপোজ মনে করেন আপনি ডিজাইন করছেন এতটুকু, আপনার মনে হচ্ছে আরেকটু বড় করা দরকার, আপনি বড় করে নিলেন, এইখানে উইথ কত হলো সেটা আপনি দরকার নাই, আপনার জাস্ট যেমন দরকার তেমনটা বড় ছোট করে, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড বড় ছোট করা। আর যদি একদম অ্যাকুরেট ভ্যালু দিয়ে বড় ছোট করতে চান তখন হচ্ছে আপনি এখানে অ্যাকুরেট ভ্যালু দিয়ে বড় ছোট করবেন। এখন যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে আমি সব কাজ শেষ, এখন আমি কি করব, অর্থাৎ বের হয়ে যেতে চাচ্ছি, তখন আমি কি করব। তখন আপনি যেটা করবেন, আমাদের যেই টুলবার আছে এই টুলবারের মধ্যে প্রথম যে টুলসটা আছে এই টুলসটার মধ্যে প্রথম যে টুলসটা আছে তার নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলসের মধ্যে আমি ক্লিক করব। সিলেকশন টুলের মধ্যে ক্লিক করলে আমি যে ইফেক্টটা দিছি সেই ইফেক্টটা এখন ফিক্সড হয়ে গেছে। আমি যে ইফেক্টটা এখানে ইউজ করছি ওই ইফেক্টটা এখন এখানে ফিক্সড হয়ে গেছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন,
ইলাস্ট্রেটরের মধ্যে যাই কাজ করেন না কেন, যখনই কোনো কাজ করেন আপনাকে এটাকে ফিক্সড করার জন্য বা এটা থেকে বের হয়ে আসার জন্য আপনাকে সিলেকশন টুলেই ক্লিক করতে হবে। এভাবে আপনি আপনার ডকুমেন্টসকে মডিফাই করতে পারেন। আচ্ছা, এখন কোশ্চেন থাকতে পারে যে আপনি যে মডিফাই করলেন এটাতে একটা ওয়ে দেখালেন, অর্থাৎ ডকুমেন্ট সেটআপ, আরও দুইটা যে ওয়ে আছে ওগুলো দেখি। আমি যদি ফাইলে যাই, ফাইলে থেকে যদি ডকুমেন্ট সেটআপে ক্লিক করি, তখন দেখেন ওই একই জিনিসগুলো আসতেছে, অর্থাৎ এখান থেকে ডকুমেন্ট সেটআপে ক্লিক করলে যেই অপশনটা আসতেছে সেম জিনিসটাই এখানে আসতেছে, অর্থাৎ সেম একই কাজ করে, সেম একই কাজ করে। আর এইখানে যে একটা অপশন আছে আর্টবোর্ড টুলস, এই আর্টবোর্ড টুলসের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন ডিরেক্ট আমাকে একদম এডিট যেই আর্টবোর্ডটা আছে সেই এডিট আর্টবোর্ড অপশনে নিয়ে গেছে, অর্থাৎ আমাকে আবার এডিট আর্টবোর্ডে ক্লিক করে যেতে হবে না। আপনি ইচ্ছে করলে এডিট আর্টবোর্ডের যেই টুলসটা আছে সেই টুলসটার মধ্যে ক্লিক করলেই খুব সহজে আপনি কি করতে পারেন, আর্টবোর্ডটা এডিট করে নিতে পারেন। অর্থাৎ আমি আমার এক্সিস্টিং যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করতে পারি খুব সহজে। ওকে ফাইন, এই যে আমরা হচ্ছে একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম, ডকুমেন্টস ক্রিয়েট করে দেন হচ্ছে আমি কি করলাম, এটাকে কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ করে আমি আমার প্রয়োজন মতো এটাকে সেট আপ করে নিলাম। নেওয়ার পর এখন আপনাদেরকে এরপর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে টুল প্লেটগুলো আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের যে টুল প্লেটগুলো আছে সেই টুল প্লেটের হালকা একটা পরিচিতি দেব আপনাদেরকে। জাস্ট আমি একটু দেখায় দিব কোনগুলোর কি নাম, ওইটা সম্পর্কে একটু জানাবো। আর প্রত্যেকটার আলাদা আলাদা করে আপনাদেরকে কাজ যখন হবে কাজ অনুযায়ী আমি আপনাদেরকে কাজ দেখায় দিব। জাস্ট আপনাদেরকে পরিচিত করার জন্য এখন দেখায় দেওয়া। প্রথম যে টুলসটা আছে, আমাদের যে টুল প্লেট আছে সেই টুলসের মধ্যে প্রথম যে টুলসটা আছে সেই টুলসটার মধ্যে প্রথম টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলসটার কাজ হচ্ছে হাতের মতো কাজ করে। আমি আবারও রিপিট করতেছি, সিলেকশন টুলটা হচ্ছে হাতের মতো কাজ করে। হাতের মতো কেমন কাজ করে, যেমন হাত দিয়ে আপনি একটা কিছু ধরলেন, এক সাইডে রাখলেন, রিমুভ করে দিলেন, ফেলে দিলেন, বড় করলেন, ছোট করলেন, এই যে কাজগুলো যে করতেছেন ইলাস্ট্রেটরের মধ্যে এই সিলেকশন টুলটাও সেম টু সেম কাজ করে। অর্থাৎ যা কিছু করবেন না কেন, যে কোনো টুলসেই যাবেন না কেন, ওই টুলসের মধ্যে ফিনিশিং যদি দিতে হয় আপনাকে, তাহলে আপনাকে সিলেকশন টুলসটা ইউজ করতে হবে। এটাকে আপনার মেইন টুলসও বলা হয়। আমি যদি মাউসটা এই সিলেকশন টুলসের মধ্যে রাখি তখন দেখবেন যে সিলেকশন টুলসটা লেখা থাকতেছে, অর্থাৎ নামটা লেখা থাকবে, পাশে হচ্ছে একটা লেখা আছে ভি। এই ভি জিনিসটা কি? ভি জিনিসটা হচ্ছে এর শর্টকাট। আমি যদি অন্য কোনো টুলসে থাকি, সাপোজ মনে করেন আমি এই টুলসটার মধ্যে আছি, এখন যদি আপনি আপনার কিবোর্ডের মধ্যে ভি প্রেস করেন, অটোমেটিকলি দেখেন আপনি সিলেকশন টুলসে চলে যাচ্ছেন। অর্থাৎ আপনি যে কোনো টুলসেই থাকেন না কেন, ওই টুলসে থেকে যদি আপনি আপনার সিলেকশন টুলে চলে যেতে চান তখন ভিতে প্রেস করলে আপনি সিলেকশন টুলে চলে যেতে পারবেন। এরপর একটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল। আরেকটা জিনিস একটু বলে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যেই টুলসের পাশে ছোট আরেকটা এরর দেখবেন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যেই টুলসের পাশে ছোট একটা এরর দেখবেন ওই জায়গাটার নাম হচ্ছে, ওইটার ভিতরে মনে করবেন যে আরও কিছু সাব টুল থাকবে। এই জিনিসটা বুঝবেন যে যদি কোনো টুলসের পাশে ছোট একটা এরর দেখা যায়, কর্নারের মধ্যে এরর দেখা যায়, একটা ছোট একটা এরর মতো দেখা যায়, তখন মনে রাখবেন যে এই টুলসটার ভিতরে আরও কয়েকটা টুলস আছে। যেমন এইটার পাশে হচ্ছে ছোট একটা এরর আছে, আপনি রাইট বাটন ক্লিক করে দেখেন আরও কয়েকটা টুলস আসছে। যেমন এই টুলসটার পাশে হচ্ছে আপনার কয়েকটা আপনার অ্যারো আছে, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আরও কতগুলো টুলস আছে। এখানে দেখেন রাইট বাটন ক্লিক করেন আরও অনেকগুলো টুলস আছে। অর্থাৎ একটা টুলসের ভিতরে আরও অনেকগুলো টুলস থাকে, অর্থাৎ ওই সিমিলারিটি বা ওই ক্যাটাগরির আরও কিছু টুলস আপনি পাবেন, এজন্য এর ভিতরে ইউজ করা আছে। তো ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে সিলেকশন টুলস যেখানে অপারগ, অর্থাৎ যেখানে সিলেকশন টুলের কাজ চলে না, ওই সব জায়গাতে আপনি ডিরেক্ট সিলেকশন ইউজ করে কাজ করতে পারবেন। যেই সব জায়গাতে আপনি সিলেকশন টুলের কাজ করতে পারবেন না, ওই সব জায়গাতে আপনি ডিরেক্ট সিলেকশনের কাজ করতে পারবেন। অর্থাৎ সিলেকশন টুল কিছু কিছু জায়গায় কাজ করতে পারে না, ওই অংশগুলি নিয়ে ডিরেক্ট সিলেকশন কাজ করে। এরপর আছে হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে আপনি যদি অনেকগুলো হচ্ছে একই রকম কালার আছে, সাপোজ মনে করেন সবুজ রঙের কালার আছে অনেকগুলো, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে সবগুলোকে তুমি হলুদ করে দাও,
ওই একই কালারগুলোকে একই সাথে যদি আপনি কালার চেঞ্জ করে ফেলতে চান তখন আপনি ম্যাজিক ওয়ান টুল ইউজ করে কাজ করতে পারেন। এরপরে যে টুলসটা আছে তার নাম হচ্ছে আপনার ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজের মতোই করেই কাজগুলো করে, যদিও আপনাকে না দেখালে বুঝবেন না, আমি জাস্ট আপনাকে পরিচিত করায় দিচ্ছি যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। এরপর একটা টুলস আছে যেটা হচ্ছে পেনের মতো দেখতে, অর্থাৎ কলমের মতো দেখতে, এটা হচ্ছে পেন টুল বলা হয়। এই পেন টুলটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য মানে বেশি ব্যবহৃত একটা টুলস। আর কেউ যদি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে এই পেন টুলটা ভালো করে পারে, সে যেমন গ্রাফিক্সের 60% পেরে গেল। অর্থাৎ পেন টুলটার ব্যবহারটা যদি আপনি ভালো মতো করতে পারেন তাহলে আপনার জন্য এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করবে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। এরপর একটা টুলস আছে যার নাম হচ্ছে কার্ভেচার টুলস। কার্ভেচার টুলস হচ্ছে আপনি যদি কোনো কিছু কার্ভ করতে চান, বাঁকাতে চান, সেক্ষেত্রে আপনি এই টুলসটার মাধ্যমে খুব সহজেই বাঁকাতে পারবেন। এরপর একটা টুলস আছে যার মধ্যে টি দেওয়া আছে, টাইপ টুল। আমরা অনেকে টাইপ টুল বলি, অনেকে টেক্সট টুল বলি, অনেকে আপনার টাইপ টুল, টেক্সট টুল, এক একজন এক একটা বলে। যে আপনি যদি লেখার জন্য যদি কোনো টুলস ইউজ করতে চান, এই টুলসটা ইউজ করে আপনি কাজ করতে পারেন। এরপর হচ্ছে রেক্টেঙ্গুলার একটা টুলস আছে, চারকোনা টাইপের, অর্থাৎ এটা হচ্ছে ইলাস্ট্রেটরের সর্ববৃহৎ মানে সর্ববেশি ব্যবহৃত আরেকটা টুলস, যেটা দিয়ে যে কোনো ধরনের শেপ, যে কোনো ধরনের আপনার অবয়ব তৈরি করার ক্ষেত্রে যদি কোনো শেপের প্রয়োজন হয় তখন আপনাকে এই টুলসটা ইউজ করতে হবে। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট টুলস আছে এখানে। আপনার টুলস আছে হচ্ছে আপনার রোটেট টুলস, যেটা দিয়ে আপনি ঘোরাতে পারবেন এবং রিফ্লেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ডিজাইনটাকে ঘোরাতে চাচ্ছেন বা উল্টাতে চাচ্ছেন, রিফ্লেক্ট করতে চাচ্ছেন, এই রিলেটেড যদি কোনো কাজ আপনি করতে চান তখন আপনি কি করতে পারবেন, এই টুলসের মাধ্যমে করতে পারবেন। আমরা জানি যে টুলসের ভিতরে একটা এরর চিহ্ন আছে, তার হচ্ছে একটা ওর মধ্যে আরও কয়েকটা টুলস থাকে। সো এই রোটেট টুলসের ভিতরে যেহেতু আরও একটা টুলস মানে এরর আছে, সো এটার নাম হচ্ছে রোটেট আর এটার নাম হচ্ছে রিফ্লেক্ট টুল। এরপর এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন কালার সংমিশ্রণ করে একটা কালার হয়েছে, অর্থাৎ একটার মধ্যে অনেকগুলো কালারের সংমিশ্রণ ঘটানো। এরকম টাইপের যদি কাজ করতে চান তখন আপনি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবেন। এরপর হচ্ছে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে আইড্রপার টুলস। আইড্রপার টুলসের কাজটা হচ্ছে আপনার যদি কোথাও কোনো কালার পছন্দ হয়, সেই কালারটাকে এখানে কিভাবে পিক করে রাখবেন, কিভাবে আপনি ওই কালারটা সংগ্রহ করবেন, সেটার জন্য আপনাকে আইড্রপার টুলস ইউজ করতে হবে। এরপরে আপনার আরও কয়েকটা টুলস আছে, এর মধ্যে আমরা অলরেডি আর্টবোর্ড টুলসটা দেখলাম, আর হ্যান্ড টুলসটাও আছে, জুম টুল আছে। এখান থেকে জুম টুলের মাধ্যমে আপনি জুম করতে পারবেন। প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেলসভাবে দেখানো হবে। আগেই দেখানো হচ্ছে মানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যখন আমরা রোটেট টুলে যাব আপনারা যাতে বুঝতে পারেন যে না এটা হচ্ছে রোটেট টুল, এই মুহূর্তে এই রোটেট টুলের কাজ করতেছে। না হলে অনেক সময় হয় কি, আমি একটা কাজ করতেছি, আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন, রোটেট কোথায় আছে রোটেট টুল, এই জিনিসগুলো হয়। এই জন্য একটু আপনাদেরকে দেখায় দেওয়া। আর এইখানে খেয়াল করে দেখেন দুইটা কালার আছে, একটা নাম হচ্ছে ফিল কালার আর একটা নাম হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার জিনিসটা কি, আমি যখন কোথাও কোনো কালার দেব, মধ্যবর্তী যেই জায়গাটার মধ্যে কালারটা থাকে এটার নাম হচ্ছে ফিল, আর বাইরে সাইডে বর্ডারের মধ্যে যে কালারটা থাকে তার নাম হচ্ছে স্ট্রোক। টোটাল জিনিসগুলো নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কথা বলা হবে। এখানে হচ্ছে কালারটা থাকে, ফিল কালারটা হচ্ছে এখানে থাকে, আর এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারগুলো জমা হয়, আর এটা হচ্ছে নান। অর্থাৎ আপনি যদি আপনার কোনো ধরনের কালার পছন্দ দরকার না হয় তখন আপনি ইচ্ছা করলে এটাকে ক্রস করে দিয়ে কাজ করতে পারেন। তো এইগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্তভাবে টুলস পরিচিতির একটা অংশ। এর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করছি যে টুলসগুলো কি কি আছে, কি কি টুলস নিয়ে আমরা কাজ করব, কোত্থেকে কিভাবে কাজ করব সেটা সম্পর্কে একটু জানানো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে আমরা যে এই যে প্লেটগুলো আছে একটু খেয়াল করে দেখেন, এই যে প্লেটগুলো যা আছে এই প্লেটগুলো আমরা কোথায় পাবো? প্লেটগুলো পাবো হচ্ছে উইন্ডোজের মধ্যে যাবেন, উইন্ডোজের মধ্যে গেলে এইখানে আপনার সবগুলো প্লেট পাবেন, টোটাল প্লেটগুলো পাবেন এখানে। অর্থাৎ আপনার যে প্লেটগুলো দরকার এখানে সবগুলো সন্নিবেশ করা আছে। আপনার যদি সাপোজ মনে করেন এই যে অ্যালাইনের প্লেটটা দরকার, আমি জাস্ট ক্লিক করব, দেখেন অ্যালাইনের প্লেটটা আমার এখানে চলে আসছে। তো আপনি যখনই যেই প্লেট নিয়ে কাজ করতে চান যদি আপনার এখানে না থাকে তখন আপনি উইন্ডোজে যাবেন, মেনু থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো টুলস প্লেট নিয়ে এসে কাজ করতে পারেন।
এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আপনার টুলস এবং প্লেটের পরিচিতি তো চাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে আপনার ওভারভিউ অফ গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ গতকাল আপনাদের সাথে গ্রাফিক্স ডিজাইন কী জিনিস, গ্রাফিক্স ডিজাইন কী ধরনের কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়েছে। এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কনসেপ্ট, আপনাদেরকে বেসিক একটা গ্রাফিক্স ডিজাইনের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি যে আসলে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এইটা, এই থাকলে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করা যায়। আর গ্রাফিক্স ডিজাইনের টেকনিকগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, অর্থাৎ কোন কোন স্কিলগুলো ডেভেলপ করতে হবে আপনার গ্রাফিক্স ডিজাইনের ভালো করার জন্যে। এরপর হচ্ছে আপনাদের সাথে কথা বলা হয়েছে গ্রাফিক ডিজাইনের টুলসগুলো নিয়ে। এটার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা অনেকেই যখন ইন্টারভিউতে যাই, বিশেষ করে গ্রাফিক্স রিলেটেড ইন্টারভিউতে যাই, তখন আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে যে কিছু গ্রাফিক ডিজাইন টুলসের নাম বলেন। তখন সাধারণত কি করে ওনারা এসে বিভিন্ন ধরনের উত্তর দেয়। এক্ষেত্রে আমি একটু হালিম ভাই আছেন, হালিম ভাই